হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11 সেকেন্ড চ্যাপ্টার মানে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টার সম্পর্কে শিখব। ওকে, তোমরা যদি ছায়া প্রকাশনের বই ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায়, সেখানে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারটা রয়েছে এবং এর মধ্যে তোমার রয়েছে কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড, ডাইপোল, তারপরে গসেস ল, এগুলো সব একসাথে রয়েছে। আর তোমরা যদি মহাদেব দাস খানের বই ফলো করো তাহলে দেখবে যে এদেরকে সেপারেট করে দিয়েছে। ইলেকট্রিক ফিল্ডকে একটা চ্যাপ্টারের মধ্যে রেখেছে, গসেস লকে তোমার আরেকটা চ্যাপ্টারের মধ্যে রেখেছে, ঠিক আছে? তো অসুবিধা নেই, আমরা আজকে মেনলি ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে পড়বো। আর আগের দিনে কিন্তু দুটো লেকচার অলরেডি দিয়ে দিয়েছি আমি, যে ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার সেটা একটা ফুল মানে ওয়ান শট ভিডিও দিয়ে দিয়েছি, যারা এখনো দেখোনি দেখে নিও। আর প্রবলেমও কিন্তু করে দিয়েছি, এমসিকিউ কিন্তু সব সলভ করে দিয়েছি, ঠিক আছে? তো আজকে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে শিখবো এবং নেক্সট দিন এর রিলেটেড প্রবলেম আমরা সব করে ফেলবো। ওকে, তো দেখো, ফার্স্ট যেটা জানতে হবে সেটা কি, কুলম্বস ল। কারণ আমরা এখন চার্জ বা আধান সম্পর্কে জানি, রাইট? আধান আমরা জানি, সো এবার যেটা মেন জিনিস পড়তে হবে সেটা তোমার কুলম্বস ল। সো কুলম্বের সূত্র। ওকে, কুলম্ব কুলম্বের সূত্র। দেখো, জিনিসটা কি খুব ইজিলি তোমাকে বুঝতে হবে, কিছুই না, একদম সিম্পল জিনিস। কুলম্বস ল একদম সিম্পল জিনিস, অলরেডি তোমরা মাধ্যমিকে পড়েছো, ঠিক আছে? এখানে আরো ডিটেলে আমরা শিখবো, কিছুই না। দেখো, আমরা যে ফার্স্ট চ্যাপ্টার যখন পড়লাম তখন বলেছিলাম যে এই যে আধান বা চার্জ, তাই না? ধরো একটা পজিটিভ কিউ পরিমাণ চার্জ রয়েছে আর একটা নেগেটিভ কিউ পরিমাণ চার্জ রয়েছে। এরা কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, রাইট? এরা পরস্পরকে আকর্ষণ করে। কেন আকর্ষণ করে? কারণ তারা কি বিপরীত জাতীয় চার্জ, তাই না? তাদের যে নেচারটা কি ডিফারেন্ট টাইপ, একজন পজিটিভ একজন হচ্ছে তোমার কি নেগেটিভ, তাহলে পরস্পরকে কি আকর্ষণ করবে, ঠিক আছে? বুঝলাম। আর যদি দুজনে যদি সেম হতো, সেম পোলারিটি হতো, তাহলে কি করতো? পরস্পরকে বিকর্ষণ করতো। যে আমরা বলছি আকর্ষণ করে, বিকর্ষণ করে, এতদূর পর্যন্ত বুঝলাম। এবার যদি আমি আরেকটু ভেতরের প্রশ্ন জিজ্ঞাসা করি, আচ্ছা, এই দুটো চার্জ পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু আকর্ষণ যে বল, আকর্ষণ বলটা কতখানি? এই যে দুটো চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ বলটা কতখানি, মানে ফোর্স কতখানি, তাই না? দুটো চার্জের মধ্যে একটা মানে একটা সেপারেশন রয়েছে, সাপোজ তারা একটা ডিস্টেন্স আর ডিস্টেন্সে সেপারেটেড রয়েছে। ওকে, তাদের এই চার্জের ভ্যালু তোমাকে বলে দিচ্ছে, সাপোজ প্লাস কিউ বা প্লাস কিউ ওয়ান বলো, এটা সাপোজ মাইনাস কিউ ওয়ান, তাহলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। যে আকর্ষণ বল, আকর্ষণ বলের ভ্যালুটা কতখানি হবে? যদি দূরত্ব বাড়ে তাহলে বলের মানটা কি বাড়বে না কমবে? তাহলে এই সম্পর্কে একটা ল তিনি মানে দিয়েছিলেন, কে দিয়েছিলেন? বিজ্ঞানী কুলম্ব। সেটাই আমরা শিখবো এখানে কুলম্বস ল আকারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে ল, তোমরা গ্র্যাভিটেশনাল মানে গ্র্যাভিটেশনের সূত্র পড়েছো তোমরা অলরেডি, আই থিঙ্ক তোমরা পড়েছো, কারণ ক্লাস 11-এ ছিল, রাইট? যেরকম নিউটনের যে সূত্র ছিল, দুটো মাসের মধ্যে যে আকর্ষণ বল, ওইখানে তার বিকর্ষণ হয় না? সো যে আকর্ষণ বল সেটা নিউটনস ল আমরা পড়েছি, গ্র্যাভিটেশনাল যে লটা হয়, এফ ইকুয়াল টু তোমরা দেখেছিলে জি একটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? এই যে এরকম একটা ল তোমরা পড়েছিলে, এইখানেও ঠিক সিমিলার টাইপের ল তোমরা পড়বে, মানে যেরকম গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার যেরকম তোমরা পড়েছিলে, এইখানে এই যে কুলম্বের সূত্র দিয়েও কিন্তু সেরকম জিনিসই আমরা পড়বো, একদম সিমিলার টাইপ, বাট এইখানে মাস ছিল, এইখানে হবে তোমার চার্জ। বুঝতে পারলে? এরকম তোমাকে লিঙ্ক করতে হবে, লিঙ্ক করলে কি তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়বে, বুঝতে পারলে? সো ক্লাস 11-এ যেরকম তোমরা নিউটনের গ্র্যাভিটেশনের সূত্র পড়েছো, এখানে ঠিক একই রকমভাবে তোমরা চার্জের জন্য কুলম্বের সূত্র পড়বে। এই যে দেখো, এখানে 1/r² ফর্মে রয়েছে, এখানেও ঠিক 1/r² ফর্মে থাকবে। এই যে 1/r² ফর্মে থাকে না, এটাকে বলে আমরা সেন্ট্রাল ফোর্স। এগুলো তোমরা গ্র্যাজুয়েশনে গিয়ে শিখবে, যদি কখনো অনার্স করো ফিজিক্সে, তাহলে গ্র্যাজুয়েশনে গিয়ে শিখবে এই ধরনের ফোর্সকে বলে থাকি আমরা সেন্ট্রাল ফোর্স। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না, ঠিক আছে? তাহলে কুলম্বের সূত্র কি বলছে? কুলম্বের সূত্র দেখো, বলছে প্রথমত
দুটো যে চার্জ, ধরো সাপোজ আমি কনসিডার করছি এখানে একটা পয়েন্ট চার্জ রয়েছে, কথাগুলো বুঝবে, পয়েন্ট চার্জ বলছি আমি, এখানে একটা সাপোজ পয়েন্ট চার্জ রয়েছে, ওকে, সেটাকে সাপোজ বলছি Q1, ওকে। সিমিলারলি এইখানে আরেকটা পয়েন্ট চার্জ রয়েছে সাপোজ Q2, তাহলে দুটো পয়েন্ট চার্জ রয়েছে এবং তাদের মধ্যে যে সেপারেশনটা কতখানি, সাপোজ R, মানে এখান থেকে এইটুকুনি R। এবং ভালো করে তাকিয়ে দেখো যে সেপারেশনটা আমি দেখিয়েছি সেটা কিন্তু এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে, তাহলে এই যে বডিটা তুমি ধরছো, এখানে পয়েন্ট অবজেক্ট বলছি আমি, আবার বডিও বলছি আমি, তাই না? তাহলে দুটো কথা বলছি, তাহলে আমি কি ভুল বলছি? ভালো করে বোঝো জিনিসটা। এখানে পয়েন্ট অবজেক্ট বলছি কি জন্য বলছি, বা বডি কী জন্য বলছি, সেটা ভালো করে বুঝতে হবে। এই যে আমি ডিস্টেন্সটা নিচ্ছি, ডিস্টেন্সটা কিন্তু এইখান থেকে নিচ্ছি, এইটা হচ্ছে তার কি, এই অবজেক্টটার সেন্টার অফ গ্র্যাভিটি। তোমরা নিশ্চয়ই জানো কোনো একটা বস্তুর সমস্ত ভর কোথায় কেন্দ্রীভূত থাকে, ভর কেন্দ্রে, তাই নাকি, বা ভার কেন্দ্রে, মানে সেন্টার অফ মাস অথবা সেন্টার অফ গ্র্যাভিটিতে তার সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। বুঝতে পারলে? তাহলে এই যে তুমি সিস্টেমটা ধরেছো, মানে বডিটা ধরেছো তুমি, বডিটার সমস্ত ভরকে এই পয়েন্টটাতে কেন্দ্রীভূত রয়েছে, তার জন্যই এটাকে বলছে আমরা পয়েন্ট মাস। কুলম্বের সূত্র কিন্তু অনলি অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট মাস, ঠিক আছে? পয়েন্ট মাসের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কথাটা। তাহলে এরা কি Q1 Q2, এরা পয়েন্ট চার্জ, এরা আমাদের কি বলো, পয়েন্ট চার্জ। বুঝতে পারলে কেন পয়েন্ট বলছি? কারণ ওর সমস্ত ভর ওই পয়েন্টে কেন্দ্রীভূত রয়েছে, যে পয়েন্টটাকে বলছি আমরা কি, সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস, ওকে। তাহলে এই যে দুটো বডির যে সেন্টার অফ গ্র্যাভিটি, তাদের মধ্যে যে ডিস্ট্যান্স বা সেপারেশন, সেটা কতখানি, সাপোজ আমি ধরছি R। তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, সো দ্য ফোর্স বিটুইন টু চার্জ হুইচ ইজ সেপারেটেড বাই আ ডিস্টেন্স R, তাহলে কত হবে বলো? সেই ফোর্সটা বলছি যে F ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, এই যে দুটো চার্জ রয়েছে, চার্জের যে ভ্যালু তাদের কি মাল্টিপেলের সাথে সমানুপাতিক হবে, মানে Q1 Q2। তাহলে Q1 চার্জ আর Q2 চার্জ তাদের গুণফলের সাথে সমানুপাতিক হবে, এটা 1 নম্বর ক্রাইটেরিয়া কন্ডিশন। সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা তোমার এদের মধ্যে যে সেপারেশনটা রয়েছে, যে আর ডিস্টেন্স, আর এর সাথে, আর এর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, মানে 1/r²। ওকে, এইটা আমাদের কুলম্বের সূত্র। তাহলে ফোর্সটা কি হবে? দুটো চার্জের মধ্যে যে ফোর্স, সেটা তোমার Q1 আর Q2 মাল্টিপেল, হ্যাঁ, তাদের সাথে সমানুপাতিক হবে। আর তাদের মধ্যে যে ডিস্টেন্স, চার্জ দুটোর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, রাইট? তাহলে এই দুটো সূত্রকে যদি আমরা কম্বাইন করি, তাহলে কম্বাইন করলে কি পাবো আমরা বলো? F প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই R²। ফাইন, এর প্রপোর্শনাল, তাহলে প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়, তাহলে F ইকুয়াল টু, সাপোজ আমি কনসিডার করছি K, সুতরাং Q1 Q2 ডিভাইডেড বাই R²। বুঝতে পারলে? তাহলে এইখানে যে কে লিখলাম, কেটা কি বলতো, কে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, তাই তো? কারণ প্রপোর্শনাল তুল লিখেছি আমি, তাহলে প্রপোর্শনাল তুলে যদি লিখেছি আমি, তো এটাকে বলতে পারি আমরা কি, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক। বুঝতে পারলে? এই কেটা কি নাকি সেগুলো আমরা আসছি, চাপ নেই, ওকে। তাহলে এইটা হচ্ছে তোমার ফোর্স, দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে ফোর্স হবে, সেই ফোর্সটা তোমার এটা। এবার চার্জটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে তুমি প্লাস কিউ, একটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস কিউ লিখবে তুমি এখানটায়, দিয়ে তুমি বুঝতে পারো যে ফোর্সটা কি হবে, ওকে। আমরা এই যে ফোর্সের ভেক্টর ফর্মেও আসবো, অসুবিধা নেই। আচ্ছা, এখানে যে কেটা লিখলাম, এই কে এর মানটা দুটো হতে পারে, সিজিএস সিস্টেম এবং এসআই সিস্টেমের উপর ডিপেন্ড করে সেটা, ওকে। আমি যদি সিজিএস সিস্টেমের কথা যদি বলি, সাপোজ ইন সিজিএস সিস্টেমে কি হয়, কে এর ভ্যালুটা সাধারণত 1 কনসিডার করা হয়, কে এর ভ্যালুটা 1 কনসিডার করা হয়ে থাকে সিজিএস সিস্টেমে। তাহলে ফোর্স কত হবে বলো? তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই R²।
বুঝতে পারলে? এটা কি সিজিএস সিস্টেমে লিখলাম আমরা, যে ফোর্সটা লিখলাম এটা কি সিজিএস সিস্টেমে। সিমিলারলি আমি যদি এসআই সিস্টেমের কথা যদি বলি, ইন এসআই সিস্টেম, তখন কি হয়, এই কে এর ভ্যালুটা তখন হয় এইরকম। দেখো কেটাকে তখন লেখা হয়ে থাকে 1/4πε0, এই যে লিখলাম ই এর মতো লিখলাম, এটাকে কি বলা হয় ইপসিলন জিরো। ঠিক আছে, এই টার্মগুলো মনে রাখতে হবে, এটাকে বলি আমরা ইপসিলন জিরো। তাহলে 1/4π ইন্টু ইপসিলন জিরো। তাহলে এই যে ইপসিলন জিরো, ইপসিলন জিরোটা কি তাহলে? সো হোয়ার, এগুলো সব জানতে হবে, হ্যাঁ। সো ইপসিলন জিরোটা হচ্ছে তোমার পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ওকে, সো পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ওকে, পারমিটিভিটির বাংলাটা বোধহয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, তাহলে আমি এখানে ফ্রি স্পেস কথাটা কেন বললাম, দেখো এখানে জিরো লিখেছি একটা আমি, তাই না? তাহলে জিরো লেখার অর্থ হচ্ছে তোমার ফ্রি স্পেস, শূন্য মাধ্যম, মানে আমাদের যে বায়ু মাধ্যম, এটাকে তুমি ক্যান্সেল করতে পারো ফ্রি স্পেস। ওকে, সো ফ্রি স্পেসে যে পারমিটিভিটি সেটা তোমার এটা হয়ে থাকে ইপসিলন জিরো। ক্লিয়ার হয়েছে? এর একটা ভ্যালু আছে, ভ্যালুটা কত হয় বলো তো ইপসিলন জিরোর, মানে এই যে ফ্রি স্পেসের ভ্যালু যেটা হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই এগুলো মানে তোমাদের মধ্যে মাধ্যমিকে ছিল আই থিঙ্ক, আশা করি জানো, মাধ্যমিকে থাকলে পড়ে থাকলে, যাই হোক সে অসুবিধা কিছু নেই। সো ইপসিলন জিরোর যে ভ্যালুটা হয়ে থাকে সেটা কত হয় বলো, 8.854 ইন্টু 10⁻⁻12। ওকে, 10⁻⁻12 হয়ে থাকে। তাহলে এইটা তোমার ইপসিলন জিরোর ভ্যালু। তাহলে ইউনিট দরকার হবে, কারণ দেখো তুমি যদি ফোর্স লেখো, এবার আমি ইউনিটটা পরে লিখছি, কারণ আমি এখান থেকে দেখিয়ে দেবো ইউনিটটা কী হবে। ওকে, যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ ইপসিলনের যে ইউনিট বা ডাইমেনশন সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং ভ্যালুটাও ইম্পর্টেন্ট। সো ফোর্সের ভ্যালুটা কেমন হবে দেখো, এফ ইকুয়াল টু, তাহলে কে এর জায়গায় তুমি লিখবে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ফাইন, এত দূর ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটা আমাদের এসআই সিস্টেমে ফোর্সের ভ্যালু পেলাম। ওকে, মানে ইকুয়েশনটা। তাহলে এখান থেকে যদি তুমি ইপসিলনের ডাইমেনশন বা ইউনিট চেক করতে চাও, তাহলে তুমি কি লিখবে? হ্যাঁ, তাহলে তুমি লিখবে না এরকম ইপসিলন জিরো ইকুয়াল টু, তাহলে ফোর্সটাকে এদিকে নিয়ে চলে আসবে, সুতরাং Q1 Q2 ডিভাইডেড বাই 4π অ্যাজ ইট ইজ থাকলো, এখানে এফ থাকছে, এখানে আর স্কোয়ার থাকছে, তাই তো? তাহলে এখান থেকে তুমি ইউনিট বলো, তাহলে Q1 Q2, কিউ কি চার্জ ইউনিট কি হবে কুলম, সুতরাং তুমি এখান থেকে ইউনিট লিখতে পারো যে কুলম ইন্টু কুলম মানে কুলম স্কোয়ার, রাইট? ফাইন, 4π তো ভাই কোনো ইউনিট হবে না, ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে তুমি ইউনিট লিখছো, তাহলে ডিভাইডেড বাই ফোর্স মানে তোমার নিউটন লিখছো, আর এটা তোমার রেডিয়াস, মানে রেডিয়াস বলতে ডিস্টেন্স, রাইট? সো ডিস্টেন্সের ইউনিট কি হবে, মিটার হবে, কারণ সিজিএস এসআই সিস্টেমে লিখছো তুমি, সুতরাং মিটার স্কোয়ার। তাহলে কি আসছে, কুলম স্কোয়ার ডিভাইডেড বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না, যে কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের ইপসিলন জিরোর ভ্যালু এবং ইউনিট, খুব ইম্পর্টেন্ট। ইপসিলন জিরোটা কি আমাদের পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, তার ভ্যালু কত হয়, মানে শূন্য মাধ্যমে পারমিটিভিটি ভ্যালুটা এইটা হয়ে থাকে। ওকে, এবং তার ইউনিটটা এটা হয়ে থাকে, কারণ ইউনিটটা আমি এখানে দেখিয়ে দিলাম। সো দিস ইজ দ্য ইউনিট অফ ইপসিলন জিরো। ওকে, দিস ইজ ইন এসআই সিস্টেম। সিজিএস সিস্টেম তোমরা নিজেই লিখতে পারবে, কারণ চার্জের যে ইউনিট হয় সেটা কি হয়ে থাকে, স্ট্যাট কুলাম হয়ে থাকে, আর ফোর্স মানে ডাইন হবে, আর ডিস্টেন্স তোমার সেন্টিমিটার হবে, হয়ে গেল, তাই না? তাহলে আমি যদি লিখে দিই ইন এসআই সিজিএস সিস্টেম, তাহলে তুমি লিখবে ভাই স্ট্যাট কুলম তার স্কোয়ার ডাইন টু দি পাওয়ার -1 সেন্টিমিটার টু দি পাওয়ার -2। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইখানে দেখো এই যে 1/4πε0 লিখলাম, এর টোটাল একটা ভ্যালু রয়েছে, মানে তুমি যদি ইপসিলন জিরো ভ্যালু পুট করে দাও, তাহলে তুমি ইজিলি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবে।
সো এটাও আমরা অনেক সময় মনে রাখি, ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এই যে 1/4πε0, তুমি যদি এখানে ε0 ভ্যালু পুট করো তাহলে এর একটা ভ্যালু পাবে তুমি, সেটা কত আসে 9 × 10⁹ এরকম একটা ভ্যালু আসে, বুঝতে পারলে? 9 × 10⁹, তাহলে এটাও অনেক সময় মনে রাখা হয়ে থাকে, সুবিধা হয় আর কি। ওকে, তাহলে এবার এইটুকুরই তো ε0 নয়, কারণ এটা 1/4πε0, তাহলে 1/ε0 ডাইমেনশন বা ইউনিট কী হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে দেখো, তাহলে 1/4πε0, তাহলে তুমি কী লিখতে পারো, নিউটন ডিভাইডেড বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার, এরকম লিখবে তুমি, নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলম স্কোয়ারটা নিচে চলে আসবে, সুতরাং কুলম টু দি পাওয়ার -2, বুঝতে পারলে? এর ইউনিট আবার এর ইউনিট লিখে দিও না, কারণ এখানে দেখো কি বলেছে, সেই অনুসারে তুমি ইউনিট বা ডাইমেনশন লিখবে, বুঝতে পেরেছো? তাহলে এটাও কিন্তু অনেক সময় মনে রাখা হয়, মনে রাখবে, সুবিধা হবে তোমাদের। ওকে, ইপসিলন0 ভ্যালুটা কিন্তু অবশ্যই মনে রাখবে, 2-3 বার খাতা কলমে লিখে লিখে প্র্যাকটিস করো, মনে থেকে যাবে। আর ইউনিট বা ডাইমেনশনের মুখস্থ করার থেকে কিছু নয়, এই ফর্মুলা জানলেই তোমরা নিজে থেকেই বের করতে পারবে। এইবার একটা কথা আমি বলবো এখানটায়, সেটা কি, অনেকে বলবে যে এই রিলেশনটা দেখতে সুন্দর, মানে ছোটোখাটো একদম, যে সিস্টেমে Q1 Q2/r², তাহলে তো বেশি সুবিধা হবে করতে, অঙ্ক করতে বেশি সুবিধা হবে না। এইটা দিয়ে অঙ্ক করতে বেশি সুবিধা হবে না, এটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। দেখে এখন মনে হচ্ছে সোজা, ছোট, বুঝতে পারলে? কিন্তু তুমি যখন অঙ্ক করতে যাবে তখন তুমি দেখবে যে এটা দিয়ে অঙ্ক করতে গেলে অনেক কমপ্লিকেটেড ব্যাপার চলে আসছে। অনেক সময় করা হয়ে থাকে, করা হয় না তা নয়, কিন্তু আমি বলবো সবসময় ম্যাক্সিমাম টাইম তোমার প্রেফার করবে এই লটাকে, কি এটাকে একদম পুরো জলের মতো তৈরি করে ফেলো, ফোর্স = 1/4πε0 Q1 Q2/r², বুঝতে পারলে? এখানে ε0 ভ্যালু তুমি জানো ফ্রি স্পেসের ক্ষেত্রে, অবশ্যই ফ্রি স্পেসের ক্ষেত্রে। কিন্তু যদি ধরো এই যে চার্জটা যদি সাপোজ ফ্রি স্পেসে না থাকে, যদি কোনো একটা মিডিয়ামের মধ্যে থাকে, একটা এক্সাম্পল তোমাকে বলি, যেরকম সাপোজ এইটা তোমার একটা জল রয়েছে, জল বলতে পারো, তেল বলতে পারো, একটা কন্টেনারের মধ্যে জল রয়েছে, রাইট? জল রয়েছে, জল হতে পারে, তেল হতে, একটা মিডিয়াম, রাইট? দিস ইজ এ মিডিয়াম, জল। সাপোজ আমি কনসিডার করছি জল, ওয়াটার, H2O। এবার এর মধ্যে আমি দুটো চার্জ নিলাম, একটা চার্জ নিলাম দ্যাট ইজ সাপোজ Q1, এখানে একটা চার্জ নিলাম সাপোজ Q2, এবং এদের মধ্যে একটা সেপারেশন রয়েছে, এটা R ভ্যালু সাপোজ একটা বলে দিয়েছে তোমার। ওকে, তাহলে এইখানে যদি তুমি ফোর্স লেখো, তাহলে ফোর্স কি লিখবে বলো তো, 1/4πε, এখানে ε0 লিখবে না, কারণ কি, এই যে মিডিয়ামটার পারমিটিভিটি কিন্তু আলাদা, বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে মিডিয়ামটার পারমিটিভিটি কত ধরলে তুমি, সো পারমিটিভিটি ইন দিস মিডিয়াম, সেটা ইজ ইপসিলনটা কি তাহলে, এই মিডিয়ামটার পারমিটিভিটি। ওকে, তখন তুমি লিখবে ভাই Q1 Q2/r², তখন সূত্র তোমার এটা হবে। ক্লিয়ার হয়েছে? এইবার এখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন বলে দিই, তাহলে একটা মিডিয়ামের পারমিটিভিটি তুমি বলছো ইপসিলন, ওকে, ফ্রি স্পেসের পারমিটিভিটি বলছো তুমি ε0, তাহলে এখান থেকে একটা ডেফিনেশন আমরা তৈরি করতে পারি যে রিলেটিভ পারমিটিভিটি। সো হোয়াট ইজ দ্য রিলেটিভ পারমিটিভিটি? রিলেটিভ পারমিটিভিটি অথবা এটাকে বলা হয়ে থাকে অর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ওকে, তাহলে রিলেটিভ পারমিটিভিটি অথবা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এইটা কি সেটা বুঝতে হবে। দেখো, ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে আমরা কে দিয়ে লিখি, রিলেটিভ পারমিটিভিটিটাকে কে দিয়ে অথবা ε0r দিয়ে লিখতে পারো, সো ε0r অথবা কে। ওকে, এই যে ε0r লিখলাম মানে রিলেটিভ পারমিটিভিটি, কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, দুজনেই সেম জিনিস, কোনো আলাদা কিছু নেই। তাহলে এই ডেফিনেশনটা কি, যখনই রিলেটিভ কথাটা আসে না, রিলেটিভ মানে কি, কারো রেসপেক্টে, মানে নিচে কেউ থাকবে, রাইট? এইবার সাধারণত নিচে যে ফ্রি স্পেসের জিনিসগুলোকে নিচে রাখা হয়ে থাকে। ওকে, মানে দ্য ডেফিনেশনটা হবে পারমিটিভিটি ইন দ্য মিডিয়াম ডিভাইডেড বাই পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, বুঝতে পারলে? তাহলে রিলেটিভ পারমিটিভিটি কাকে বলে? পারমিটিভিটি, দ্য রেশিও বিটুইন দ্য পারমিটিভিটি ইন দ্য মিডিয়াম অ্যান্ড দ্য পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, বুঝতে পারলে? মানে কি, মিডিয়ামের পারমিটিভিটি
আর ফ্রি স্পেসের পারমিটিভিটি রেশিও, সেটা কি বলছে আবার রিলেটিভ পারমিটিভিটি। অনেক সময় তোমাকে রিলেটিভ পারমিটিভিটি বলে দেবে কোশ্চেনে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি পারমিটিভিটি ক্যালকুলেট করতে পারবে, মানে মিডিয়ামে পারমিটিভিটি ইপসিলন ইকুয়াল টু তুমি বলতে পারো যে ইপসিলন 0 ইন্টু ইপসিলন আর, অথবা ইপসিলন 0 ইন্টু কে। বুঝতে পারলে? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এখান থেকে অনেকে বলতে পারে যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। সো ইউনিট অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অথবা রিলেটিভ পারমিটিভিটি কী হবে বলো তো? ইউনিট হবে কি এটা? দেখো উপরে পারমিটিভিটি নিচেও পারমিটিভিটি, দুজনে তো সেম জিনিস, তাহলে ইউনিট হবে না, তাহলে এটা ইউনিট লেস অর ডাইমেনশন লেস। বুঝতে পারলে? ডাইমেনশন লেস মানে রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট একটা ইউনিটলেস কোয়ান্টিটি অথবা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বাট পারমিটিভিটি কিন্তু মানে পারমিটিভিটির কিন্তু ইউনিট বা ডাইমেনশন দুটোই রয়েছে। তাহলে এখান থেকে তোমরা এই যে আমি ইউনিট লিখেছি এখানে, এটা ইউনিট আমাদের, এখান থেকে তুমি ডাইমেনশন ক্যালকুলেট করতে পারবে। সো ডাইমেনশন ক্যালকুলেট করবে তোমরা, ডাইমেনশন কী হবে আমাকে ক্যালকুলেট করে বলবে, ওকে। কমেন্ট করে আমাকে জানাবে ডাইমেনশন কত হবে, নিজে থেকে ক্যালকুলেট করবে, দেখবে না। বুঝতে পারলে? কারণ তোমরা কিন্তু মাধ্যমিক বলছি 11-এ কিন্তু অলরেডি এগুলো সব পড়েছো, ওকে। আর যদি না বুঝতে পারো, না করতে পারো, আমাকে বলো, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ পর্যন্ত? কুলম্ব ল দেখলাম, কুলম্ব লটা বুঝলাম যে এটা হচ্ছে তোমার কুলম্ব ল। এবং সেখান থেকে আমাদের নতুন একটা জিনিস আসলো, পারমিটিভিটি বলে একটা টার্ম আসলো। সেই পারমিটিভিটি টার্ম সম্পর্কে আমরা সমস্ত কিছু দেখলাম। পারমিটিভিটি কি, মানে শূন্য মাধ্যম পারমিটিভিটি কি, মিডিয়াম পারমিটিভিটি কি, রিলেটিভ পারমিটিভিটি কি, এই জিনিসগুলো আমরা সব দেখলাম। বুঝতে পারলে? এইবার এই যে কুলম্বের সূত্রে কিন্তু প্রথমে আমি একটা কথা বললাম, এই জিনিসগুলোকে যদি ফলো না করে তাহলে কিন্তু কুলম্বের সূত্র কিন্তু ভ্যালিড হবে না। প্রথমত কি, ফার্স্ট দেখো আমি এখানে বলি, মানে কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত আছে, আমি অলরেডি বলে দিয়েছি। সো শর্ত, কন্ডিশন অফ কুলম্বস ল। এই যে কুলম্বস ল আমরা বলবো, তার একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি বলো তো? ফার্স্ট অফ অল আমি বললাম না, পয়েন্ট মাস হতে হবে। কি হতে হবে? পয়েন্ট মাস হতে হবে, মাস্ট বি পয়েন্ট মাস, মানে পয়েন্ট চার্জ। অবশ্যই এখানে মাস নয়, এখানে চার্জ বলবো আমরা। যেরকম গ্র্যাভিটেশনাল লতে বলেছিলাম পয়েন্ট মাস, এখানে পয়েন্ট চার্জ। বুঝতে পারছি? সেকেন্ড দেখো, সেকেন্ড কি, এই যে দুজনের মধ্যে সেপারেশন, সো সেপারেশন মানে আর এর মানটা কিন্তু অবশ্যই তোমার 10⁻⁻15 মিটার থেকে বড় হতে হবে। এই 10⁻⁻15 হুট করে আমি কি লিখে দিলাম, যা কেলে করেছে। তোমরা নিশ্চয়ই নিউট্রন প্রোটন জানো, নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাই না? অ্যাটমিক স্ট্রাকচার যদি তোমরা দেখো, অ্যাটমের ভেতরে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসের ভেতরে কারা রয়েছে বাবা? প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, তাই নয় কি? তাহলে প্রোটন নিউট্রন রয়েছে। যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের যদি আমরা রেডিয়াস দেখি, সেটা অ্যাপ্রক্সিমেট ফেমটো অর্ডারে হয়ে থাকে। মানে আর এর ভ্যালুটা কত হয়ে থাকে? ফেমটোমিটার, মানে এই 10⁻⁻15 অর্ডার, রাইট? 10⁻⁻15 মিটার, এটা তোমার একটা নিউক্লিয়াসের রেডিয়াস, ওকে। সো দিস ইজ দ্য রেডিয়াস অফ নিউক্লিয়াস। এরকম লিখে দিই জাস্ট একটুখানি, রেডিয়াস অফ নিউক্লিয়াস, এটা তোমার অ্যাপ্রক্সিমেট এই অর্ডার হয়ে থাকে। তোমরা হয়তো জানো যে এই যে নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন প্রোটন, তাদের মধ্যে কিন্তু কোনো কুলম্ব ফোর্স কাজ করে না। কুলম্ব ফোর্স ইজ নট অ্যাপ্লাইড হেয়ার। Coulomb's law is not applicable. এইখানটায় কুলম্বের সূত্র কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এটা কি? এটা আমাদের একটা নিউক্লিয়াস, রাইট? এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নিউট্রন বা প্রোটন তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেটা কিন্তু কুলম্বের সূত্র দ্বারা এক্সপ্লেন করা যায় না। তো এইখানে নতুন ধরনের একটা ফোর্স আছে,
হ্যাঁ, বিজ্ঞানী ওয়াকুয়া, হ্যাঁ, এটা জাপানি বিজ্ঞানী, তিনি বলেছিলেন সেটা কি স্ট্রং ফোর্স। এখানে কি আসে, স্ট্রং ফোর্স মানে স্ট্রং ইন্টারাকশন। আমাদের নেচারে 4 ধরনের ফোর্স পাওয়া যায়। এগুলো আস্তে আস্তে তোমরা শিখবে। এক হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স যেখানে দুটো মাসের মধ্যে ইন্টারাকশন হয়ে থাকে। আমি বেশি ডিটেলে যাচ্ছি না জিনিসগুলো, জাস্ট ওপর একটু বলে দিয়ে যাই যাতে তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা তোমরা বলছো কুলম্বস ল, সো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে থাকি আমরা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। 3 হচ্ছে তোমার স্ট্রং ফোর্স, ওকে, যেটা তোমার এই যে নিউক্লিয়াসের ভেতরে হয়। আর 4 নম্বর হচ্ছে তোমার উইক ফোর্স, উইক ফোর্স যেখানে দেখবে তোমার ওই বিটা ডিকে হয়, যেখানে বিটা ডিকে হয় সেটা তোমার উইক ফোর্স, ঠিক আছে। সো যাই হোক, এগুলো অত ডিটেলে আমরা এখানে শিখবো না, যখন তোমরা এগুলো পড়বে মোটামুটি আমরা এইসব জিনিস হালকা ফুলকা আলোচনা করব যখন নিউক্লিয়াস যেটা পড়বো আমরা সেখানটা, নিউক্লিয়াস চ্যাপ্টারটা, ঠিক আছে, মানে নিউক্লিয়ার ফিজিক্স মেনলি। ওকে ফাইন। তাহলে পরে আমরা কি বললাম যে নিউক্লিয়াসের ভেতরে নিউট্রাল প্রোটন বা প্রোটন দেখো দুটো পজিটিভ, প্রোটন মানে কি পজিটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, তাহলে তাদের মধ্যে একটা রিপালশন হওয়ার কথা, বিকর্ষণ হওয়ার কথা, কারণ বিকজ তারা সেম চার্জ, কারণ আমরা একটু আগে শিখলাম সেম চার্জ হলে বা বিকর্ষণ করবে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এখানে কোনো বিকর্ষণ বল কাজই করে না, এখানে প্রোটন আকর্ষণ করে, কারণ এই বলটা কি স্ট্রং ফোর্স, এটা কিন্তু কুলম্ব ফোর্স নয়। কুলম্ব ফোর্স মানে কুলম্বস ল মেনে চলে না, ঠিক আছে। তার জন্য বলছে এই যে আর এর ভ্যালুটা যদি তোমার 10⁻⁻15 থেকে যদি মানে অর্ডারটা যদি 10⁻⁻15 হয়, অথবা তার থেকে যদি তোমার মানে ছোট হয়, তাহলে কিন্তু কুলম্বের সূত্র আর অ্যাপ্লিকেবল হবে না, বুঝতে পারলে। তাহলে কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল হতে গেলে কিন্তু মাস্ট বি 10⁻⁻15 থেকে বড় হতে হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, ওকে। তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কন্ডিশন অফ কুলম্বস ল, হ্যাঁ, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, ওকে। সো নেক্সট দেখো আমরা এই যে কুলম্বের সূত্র পড়লাম, কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মটা দেখবো আমরা, যে ভেক্টর ফর্ম কেমন হয়। কেন ভেক্টর ফর্ম শিখবো, কারণ ভেক্টর ফর্ম না শিখলে তুমি প্রবলেম করতে পারবে না, ঠিক আছে। সো ভেক্টর ফর্ম তোমাকে জানতে হবে, ওকে। সো একটু ভেক্টর ফর্ম বলি। সো ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, একবার থিওরি ক্লাসটা করে নাও, তাহলে দেখবে প্রবলেম তোমরা অটোমেটিক মানে নিজে থেকেই করতে পারবে, বুঝতে পারলে। থিওরিটা যদি ভালো করে বুঝে যাও না, প্রবলেম করা কোনো কঠিন কাজ নয়, ওকে। সো আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ এটা আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম, সেটা কি, এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ অরিজিন, ওকে। সো সাপোজ আমি কনসিডার করছি এখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে, লেটস সে Q1, আর এইখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে Q2, ফাইন। তাহলে এই যে Q1টার পজিশন ভেক্টর, মানে পজিশন ভেক্টর কতখানি তোমরা নিশ্চয়ই জানো। পজিশন ভেক্টরটা কি হয়, পজিশন ভেক্টর অলওয়েজ কি হবে, অরিজিন থেকে ডিস্টেন্সটা হবে, রাইট। সো এর পজিশন ভেক্টর মিনস অরিজিন থেকে কতখানি ডিস্টেন্সে রয়েছে, দিস ইজ দ্য পজিশন ভেক্টর অফ Q1 চার্জ, ওকে। সাপোজ আমি এটা কনসিডার করছি R1 ভেক্টর মানে উপরে তোমরা এরকম অ্যারো দেবে, এগুলো অলরেডি তোমরা জানো, এগুলো তো বলার কিছু নেই, কারণ 11-এ তোমরা পড়েছো। আর এইটা সাপোজ আমি কনসিডার করছি দিস ইজ দ্য পজিশন ভেক্টর অফ Q2 চার্জ, রাইট। আচ্ছা, বাট আমাদের তো এটা জেনে কোনো লাভ নেই। কেন লাভ নেই, কারণ আমাদের সূত্র বলছে যে দুটো চার্জ পার্টিকেল রয়েছে তাদের মধ্যে কতখানি সেপারেশন, তাই না। সেই সেপারেশনের কি স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে ফোর্সটা। তাহলে আমি সাপোজ কনসিডার করছি যে তারা এই ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সটা কতখানি, সে আর, বা তুমি R12 বা R21, সিম্পল আর তুমি বলতে পারো। তাহলে আর এর ভ্যালুটা কতখানি সেটা তুমি ক্যালকুলেট করতে পারো। সাপোজ আমি এটা কিরমভাবে বলতে পারি যে Q1 থেকে Q2-র দিকে ডিরেকশন এটা বলতে পারি, অথবা Q2 থেকে Q1-এর দিকে এটা বলতে পারি,
বলতে পারি না কি আমরা? পারি। বোঝো জিনিসটা এবার কী করে বলতে পারি। এইখানে দেখো আমি ধরেছি Q1 চার্জ পার্টিকেল, এইখানে ধরেছি আমি Q2 চার্জ পার্টিকেল, তাই না? তাহলে দুজনারই পোলারিটি দেখো পজিটিভ ধরেছি আমি এখানে, তাহলে পরস্পরকে কি করবে? রিপালশন করবে, বিকর্ষণ করবে, তাহলে পরস্পর পরস্পরকে রিপেল করবে। তাহলে আমি যদি ফোর্সের কথা ভাবি, হ্যাঁ আমি যদি ফোর্সের কথা ভাবি তাহলে কি এই যে Q1 চার্জটা, এই যে Q1 যে পয়েন্ট চার্জ, এ কী করবে? Q2 পয়েন্ট চার্জটাকে একটা ধাক্কা দেবে, মানে এবারটা একে একটা ফোর্স দেবে কোন দিক বরাবর? ঠিক এই দিক বরাবর একটা ফোর্স দেবে, বুঝতে পারলে? তাহলে 1 থেকে 2, তাহলে আমি এটাকে বলছি R12 ইউনিট ভেক্টর, মানে এই দিক বরাবর, এই এটা কি ডিরেকশনটা রিপ্রেজেন্ট করছে, কোন দিক বরাবর ফোর্স দিচ্ছে, 1 থেকে 2 এর দিকে। বিকজ আমি কনসিডার করেছি যে Q2 চার্জের উপরে Q1 চার্জের ফোর্স, তাহলে আমি একটুখানি আরও ডিটেলে এক্সপ্লেন করে জিনিসটা। সো সাপোজ আমি বলছি যে ফোর্স on Q2 charge particle, Q2 charge particle বা Q2 চার্জ লিখলে হবে শুধু, due to Q1 charge পার্টিকেল। কথাটা কি বোঝাতে পারলাম? মানে Q2 চার্জ পার্টিকেলের ওপরে Q1 এর জন্য কি পরিমাণ ফোর্স কাজ করছে সেটা বলতে চাইছি আমি। তো সেটা সাপোজ কি হবে দেখো, এফ যেহেতু Q2-র ওপরে, যার ওপরে সেটাকে আমি আগে লিখছি, তাহলে Q2-র ওপরে, ওকে, বা যেমন নোটেশন তুমি দেবে তেমনই হবে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা না করে আমি এটাই করে দিই, যে 1-2 করে দিই। Q1-2 মানে কি, তুমি এরকমভাবে লিখছো জিনিসটা, কে ফোর্স দিচ্ছে? Q1 ফোর্স দিচ্ছে, তাহলে 1 ফোর্স দিচ্ছে কার ওপর দিচ্ছে? 2-এর ওপরে। আমি এরকম লিখলাম, বুঝতে পারছো কথাটা আমার? সিকোয়েন্সটা বোঝো, যে 1 নম্বরটা আমি আগে লিখলাম কি, এ ফোর্স দিচ্ছে কার ওপর দিচ্ছে? 2 নম্বরটার উপরে দিচ্ছে, তাহলে যার ওপরে সেটাকে আমি লাস্টে রাখলাম। তুমি উল্টো লিখতে পারতে, সেটা তোমার ওপর ডিপেন্ড করবে, তুমি যেমনভাবে বোঝাতে চাইবে আমাদেরকে আমরা সেইভাবে বুঝবো। তো যেই সিকোয়েন্সই তুমি লেখো না কেন সেই সিকোয়েন্সটা মানে ফলো করবে, রাইট? মানে একবার তুমি যার উপর ফোর্স দিচ্ছ সেটাকে শেষে লিখলে, আবার লিখছো যার উপর ফোর্স দিচ্ছ তাকে সামনে, তাহলে কিন্তু কেটে দেবে। তার মানে কি সমস্ত কিছু ফিজিক্সের মিনিংটা পাল্টে গেল না? তোমার তার জন্য কি একটা সিকোয়েন্স ফলো করতে হবে, বুঝতে পারলে? তো আমি কি বললাম যে 2 নম্বর ওপরে ফোর্স দিচ্ছে, সো 2 নম্বরটাকে আমি লাস্টে রাখলাম, ফাইন। আর 1 নম্বরটা দিচ্ছে, সো 1 নম্বরটাকে ফার্স্টে রাখলাম। সো যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সো উপরে আমি ভেক্টর দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, সো 1/4πε0 আমি ধরে নিয়েছি এই যে দুটো চার্জ পার্টিকেল এটা কি ফ্রি মিডিয়ামে রয়েছে, তাই আমি ε0 লিখলাম, আশা করি কোনো অসুবিধা নেই। ওকে, ইন্টু Q1 Q2 চার্জের মাল্টিপ্লিকেশন হয়, ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, আর স্কোয়ার হয়ে থাকে, রাইট? এই যে আর স্কোয়ার, আর লিখেছি এখানে। সো এইখানে তুমি এরকমভাবে লেখো, একটু ভেক্টর ফর্মে লেখো, বেশি সুবিধা হবে, ভালো লাগবে দেখতে। সো আর ভেক্টর তার মড নাও, তুই হোল স্কোয়ার করে দাও, একই জিনিস নয় কি? ক্লিয়ার হয়েছে? এইবার এইখানে লিখে থেমে গেলে কিন্তু হবে না, এখানে লিখে থেমে গেলে হবে না। কেন হবে না? কারণ তোমাকে বলতে হবে এই যে ফোর্সটা দেখো, এটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর দিয়েছো, ডান দিকটা কিন্তু এখনো পর্যন্ত ভেক্টর হয়নি, এটা তুমি মড করে দিচ্ছ, মানে কি ম্যাগনিটিউড হয়ে গেছে বাবা, এটা এখনো ভেক্টর হয়নি। তাহলে ডিরেকশনটা তোমাকে বলতে হবে, তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিক বরাবর? এই যে R12 ক্যাপ বরাবর, সো R12 ক্যাপ, সো দিস ইজ দ্য ইউনিট ভেক্টর। এটা কি ইউনিট ভেক্টর, প্রত্যেকটা জিনিস আমরা শিখবো, চাপ নেই। সো F12 ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই, এই যে আর লিখলাম, এবার একটুখানি ভালো করে ফলো করো, এইখানটা ভালো করে ছবি দেখো, এই যে জিরো থেকে মানে অরিজিন থেকে, জিরো নয় অরিজিন থেকে Q2 চার্জ, এর ডিরেকশনটা ঠিক এই দিক বরাবর, রাইট? Q1 এর ক্ষেত্রে এই দিক বরাবর, তাই তো? এবং আমি বললাম যে Q2 চার্জের উপর ফোর্স দিচ্ছে, সুতরাং ফোর্সটা এই দিক বরাবর। এইটুকুন একটা ট্রায়াঙ্গেলের রুল না, এটা ভেক্টরে তোমরা পড়েছিলে না, ট্রায়াঙ্গেলের রুল, তাই না? কি হয়, একের দিকে গৃহীত যে বাহু তাদের সমষ্টি বিপরীতক্রমে গৃহীত বাহুর সঙ্গে সমান হবে, তাই না? সো অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল তুমি কি বলতে পারো যে R1 ভেক্টর, তাহলে এখান থেকে তুমি এটা বলতে পারো না যে R1 ভেক্টর প্লাস
আর ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর। দেখো বুঝতে পারছো তো? সো এখান থেকে তুমি কি বলবে যে আর ভেক্টর মানে কত বাবা? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। বুঝতে পারলে? তাহলে এই যে আর ভেক্টর এর মানে কি R2 মাইনাস R1 ভেক্টর। তাহলে তুমি এখানে লিখতেই পারো এখন। তাহলে আর ভেক্টর মানে তুমি লিখবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, বাট মড আছে, মড দাও, হোল স্কয়ার করে দাও। বুঝতে পারলে? এই যে R1 টু ক্যাপ, R1 টু ক্যাপ, মানে এটা মানে কি? এটা ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর কাকে বলে এখান থেকে বলো তো? R1 টু যে ক্যাপ ইউনিট ভেক্টর মানে বলছে ভেক্টর ডিভাইডেড বাই মড। এই যে R12 মানে এই যে আটটা, এটাকে তুমি আরেকটু স্পেসিফিকভাবে বলতে গেলে তুমি R12 বলতে পারো ইন দিস কেস, যে Q2 চার্জের উপর যে ফোর্স লাগছে সেটার জন্য, ঠিক আছে? সো R12 বলতে পারো তুমি, এটাকে তুমি R12 বলতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে পরে ইউনিট ভেক্টর মানে ভেক্টর ডিভাইডেড বাই মড হয়, আমি তো তাই লিখেছি বাবা। তাহলে এখানে ভেক্টর মানে কত? তুমি বলবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই R2 মাইনাস R1 ভেক্টর তার মড। তাহলে R1 টু ক্যাপ মানে কত? ভেক্টর বাই মড। সিম্পল জিনিস ভাই, ভেক্টর বাই মড মানে এটাকে তুমি লিখবে R12 ভেক্টর বাই মড। ওকে, আরও যদি সিম্পলিফাই ফর্মে লিখি আমরা, এটা কিরকম লিখতে পারি আমরা? 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার মড স্কোয়ার ইন্টু এটা মানে তোমার R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার মড। তাহলে নিচে দেখো কিউব হয়ে যাচ্ছে, মানে এরকম ফর্মটা আসছে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 R2 মাইনাস R1 ভেক্টর মডের হোল কিউব ইন্টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এটা লিখতে পারো, আগেরগুলো লিখতে পারো, যা খুশি এরকম ফর্ম হতে পারে, সেগুলো আমি দেখিয়ে দিলাম তোমাকে। এগুলো কিন্তু তোমার মুখস্থ করতে যেও না, ঠিক আছে? ফিজিক্স ভাই মুখস্থ করার নয়, বোঝার জিনিস। তাহলে এরকম ফর্ম হতে পারে, ওকে? অথবা তুমি সিম্পল এটাকে মনে রাখতে পারো, এরকম ফর্ম হতে পারে, ভেক্টর থাকবে, মানে বাঁদিকে তুমি ভেক্টর দিয়েছো, ডান দিকে ভেক্টর থাকবে, এটাই সিম্পল জিনিস, তাই নয় কি? ওকে, সো এই এতগুলো ফর্ম মানে এরকমভাবে তুমি সাজাতে পারো আর কি। ওকে, নেক্সট আমি কি বলতে পারি? ভাইস ভার্সা জিনিসটা ঘটতে পারে, মানে এই চার্জ পার্টিকেলটা এই Q1 চার্জের ওপরে ফোর্স দিতে পারে, তাই না? সো এরকম লিখতে পারি কথাটাকে আমি, তাহলে একই রকম হবে জিনিসটা, দেখো। সো ফোর্স অন Q1 চার্জ পার্টিকেল ডিউ টু Q2 চার্জ। তাহলে কি কথাটা বললাম, যে এবার এই ব্যাটার ওপরে ফোর্স দেখছো তুমি Q2 মানে Q1 এর উপরে তুমি ফোর্স দেখছো, কার জন্য? এই Q2 চার্জ পার্টিকেলের জন্য। বুঝতে পারলে? তাহলে এবারটা কি করবে? একে ধাক্কা মারবে না এদিক বরাবর, তাহলে এ ধাক্কা খেয়ে সাদা কালি দিয়ে দেখাই, এ ধাক্কা খেয়ে এইদিকে চলে আসলো, রাইট? তাহলে ডিরেকশনটা কেমন হবে? এদিকে, যেহেতু 2 1কে ধাক্কা মারছে, তাহলে এটা কেমন লিখেছিলাম বলো তো? 1 এর উপর দিচ্ছে, তো মানে যার উপরে ফোর্স দেবে, যার উপরে সেটাকে পরে লিখবো। তাহলে এখানে এরকম লিখবো আমরা 2 1 ইউনিটকে ভেক্টর। বুঝতে পারলে? 1 নম্বরের ওপরে ফোর্স দিচ্ছে, তাই 1 নম্বরটাকে আমি শেষে লিখলাম। তাহলে দেখো R21 এই দিক বলবো, তো ডিরেকশনটা হবে, তাহলে ফোর্সটা কেমন হবে বলো? তাহলে এরকম লিখবে তুমি R21 ভেক্টর ডিভাইডেড বাই 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই R21 ভেক্টর তার হোল স্কোয়ার R21 এর মড ভ্যালু। তুমি এটাও রাখতে পারো, মনে কোনো ব্যাপার নেই, ওকে? অথবা তুমি এটাকে ভাঙতে পারো একই রকমভাবে, এরকম আসবে 1/4 পাই এপসাইলন 0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই
এখানে যেহেতু সেম পোলারিটি চার্জ রয়েছে তাই বিকর্ষণ হচ্ছে, হতেই পারতো এখানটায় সেম পোলারিটি চার্জ নয়, অপোজিট পোলারিটি চার্জ, মানে এটা পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ, তাহলে আকর্ষণ হতো, তাহলে সেই অনুসারে তুমি ফোর্সটা ক্যালকুলেট করতে। এই যে থিওরিটা আমি বোঝাচ্ছি না, এতটা মানে ইম্পর্টেন্ট এটা, কেন বলছি, কারণ যখন তুমি প্রবলেম করতে যাবে দেখবে এই ধরনের জিনিসগুলোই মানে নিয়ে খেলা করতে হবে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে 8 to 1 দেখো, এবার তুমি ডিরেকশনটা কোন দিক বরাবর পাচ্ছ বলো তো, এই দিক বরাবর ডিরেকশন পাচ্ছ, রাইট? এখন কিন্তু ডিরেকশনটা এদিক বরাবর, তখন কিন্তু এখন আর কিন্তু এটা নয়, কারণ তুমি ফোর্সটা কোন দিকে দেখছো, এদিক থেকে এদিকে দেখছো, তাহলে ফোর্স কিন্তু এদিক বরাবর। তাহলে ট্রায়াঙ্গেলের রুল যদি তুমি কাজে লাগাও তখন তুমি কি বলবে, যে দেখো এই বাহুটা আর এই বাহুটা একই ক্রমে রয়েছে, তাহলে R2 ভেক্টর প্লাস আর এদিক বরাবর তো এটা 2 1 বলছি আমরা, ভেক্টর ইকুয়াল টু, বা সিম্পল আর বলতে পারো, অসুবিধা কিছু নেই বাবা, R1 ভেক্টর হবে, কারণ বিপরীত ক্রমে বাহু কোনটা, এটা R1। তাহলে এখান থেকে তুমি R21 ভেক্টর ইকুয়াল টু বলতেই পারো 2 1 ভেক্টর ইকুয়াল টু বলতেই পারো কত বলো, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, তাহলে এটা এই ভ্যালুটা তুমি এখানে পুট করতে পারো। সো R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর তার মড স্কোয়ার, আর এটাকে যদি তুমি ভেঙে দাও মানে ভেক্টর ফর্মে লেখো, তাহলে তুমি এরকম লিখবে ডিভাইডেড বাই মড ভ্যালু। ওকে, সো দুটোকে যদি আমরা ইয়ে করে দিই, মাল্টিপ্লাই করি, তাহলে 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর তার হোল কিউব, রাইট, ইনটু R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। So this is our vector form or vector notation of Coulomb's law. Okay, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কিছুই না, একদম সিম্পল জিনিস। এইখান থেকে একটা জিনিস আমি বলি, হ্যাঁ, এই যে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র কিন্তু নাথিং বাট দ্য নিউটনস থার্ড ল, মানে কুলম্বের সূত্র নিউটনের থার্ড ল ছাড়া আর কিছুই না, এটা কিন্তু প্রমাণ করা যায়, কুলম্বের সূত্র থেকে নিউটনের থার্ড ল আমরা প্রমাণ করতে পারি। ওকে, সো সেটা একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এগুলো তোমাদের তো থিওরি ক্লাস আসবে না, এগুলো না করালেও হয়, কারণ প্রবলেম বেসিসের জিনিসগুলো করালে বেশি বেটার হয়। ঠিক আছে, তাও একটুখানি জাস্ট আমি যখন বললাম 1 মিনিট লাগবে, দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সো এখান থেকেই বলতে পারি আমি, আচ্ছা ঠিক আছে, নতুন করে আমি একটা ইয়ে করে ছবি এঁকেই দেখিয়ে দিতে বেশ সুবিধা হবে, সুতরাং কীরকম এখান থেকেই বলে দিলে বেটার হয় না, এখান থেকেই বলে দিই। সো দেখো, এই যে Q1 চার্জ পার্টিকেল, এখানে দেখিয়ে দিই, কোনো অসুবিধা নেই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এখানে Q1 চার্জ রয়েছে, এখানে Q2 চার্জ রয়েছে। ওকে, সো এইটা তোমার R1 ভেক্টর, এটা তোমার R2 ভেক্টর, ক্লিয়ার হয়েছে? ওকে, তাদের মধ্যে সেপারেশনটা রয়েছে সাপোজ আর ভেক্টর, এটা এদিকে হতে পারে এদিকে হতে পারে। ওকে, তো এই যখন এর উপর ফোর্স দিচ্ছে, মানে প্রথম কেসটা এটা বললাম আমরা, সো ফার্স্ট কেস, সো কী লিখছি আমরা, ফোর্স কার উপর দিচ্ছে, 2 নম্বরের উপরে, কে দিচ্ছে, 1 নম্বর দিচ্ছে, 1 নম্বর দিচ্ছে 2 নম্বরের উপরে, তাহলে কী লিখি আমরা, 1/4πε0। ওকে, মানে এদিক বরাবর ফোর্সটা হবে, সুতরাং ফোর্সের যে ডিরেকশনটা হবে সেটা কি এদিক বরাবর হবে, মানে আর এটাকে আমি যেহেতু এদিক বরাবর ধরছি প্রথমে, তাহলে 1 2 বলে দিলাম, সুতরাং 1 2, মানে এই নোটেশনগুলো দিয়ে কি মানে বুঝতে সুবিধা আর কি। সো Q1 Q2 ডিভাইডেড বাই R12 মড তার হোল স্কোয়ার ইন্টু R12 ইউনিট ভেক্টর, এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। ওকে, সিমিলারলি F21 ভেক্টর, এটা মানে কত বলো তুমি, 4πε0, এখানে Q1 Q2 ডিভাইডেড বাই R21 ভেক্টরের হোল স্কোয়ার ইন্টু R21 এর মড, এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে রাখো। এবার আমরা কি বললাম, যে নিউটনের থার্ড ল প্রমাণ করবো। নিউটনের থার্ড ল কি বলে, যে এই ব্যাটা এর উপরে যে পরিমাণ ফোর্স দেবে, এও এর উপরে সেই পরিমাণে ফোর্স দেবে, এবং তাদের ডিরেকশনটা কি হবে, উল্টো হবে, অপোজিট হবে। মানে দেখো Q1 চার্জটা যখন এর উপর ফোর্স দিচ্ছে সেটা কি এই দিক বরাবর,
তাহলে Q2 চার্জ যখন Q1 এর উপর পড়েছে সেটা কোন দিক বরাবর? এদিক বরাবর হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, তাই না? তাহলে সমান এবং অপোজিট ডিরেকশন হবে। তাহলে আমাদের মেইনলি প্রমাণ করতে হবে এইটা, যে 1 2 মানে F12 এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি মেইনলি F21 এর সাথে সমান বাট বিপরীত দিকে রয়েছে। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে, রাইট? এটা কি নিউটনস থার্ড ল, নিউটনস থার্ড ল। ওকে, এটা আমাদের মেইনলি প্রমাণ করতে হবে, দেখাতে হবে। দেখো কিছুই না, সিম্পল জিনিস। তাহলে এই 1 নম্বর রিলেশনটা আমি যদি একটুখানি ভাঙি, বলতে যে যেরকম করলাম আর কি, এটাকে কি লিখতে পারি, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই, আচ্ছা R12। সো R12 কে আমি কি লিখতে পারি বলো? তাহলে এটা সেম দিকে রয়েছে, এটা অপোজিট দিকে রয়েছে, রাইট? তাহলে এইটা প্লাস এইটা মানে R1 প্লাস R ইকুয়াল, এটাকে আর বলছি R2, এটা হবে ভেক্টর। তাহলে আমার দরকার R, আর ভেক্টর ইকুয়াল টু R2 মাইনাস R1 হবে। তাহলে এটা লিখতে পারি আমরা, রাইট? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার মড হোল স্কোয়ার ইন্টু এটা, দেখো এটা এই যে R12, R12 এটাকেও ভাঙি, তাহলে আরও বেশি তোমার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এটাকে এক কাজ করা যাক, এটাকে লিখি R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই R2 মাইনাস R1 ভেক্টরের মড। দেখো মড মানে কি, ভেতরে মাইনাস প্লাস এদিক ওদিক করো পজিটিভ হয়ে যাবে। মড মানে, মড কথা অর্থ কি, মডের ভেতরে যদি মাইনাস রাখো প্লাস রাখো সবই কি প্লাস আকারে বেরোবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো 1/4πε0, সো Q1 Q2 ডিভাইডেড বাই R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার হোল কিউব ইন্টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, এটা রাইট? এটা 3 নম্বর নাম দিয়ে রাখো। এবং 2 নম্বর ইকুয়েশন থেকে কি বলতে পারো, দেখো সো ফ্রম ইকুয়েশন 2, দেখো সিম্পল জিনিস। তাহলে এটাকে একটুখানি সাজিয়ে লিখি আমরা, তাহলে কেমন হবে, 1/4πε0, সো Q1 Q2 ডিভাইডেড বাই, এটা দেখো এখানে যে R21, তাহলে R21 মানে কি এদিক বরাবর ডিরেকশন হবে, রাইট? তাহলে এটা তোমার R21 হচ্ছে, তাহলে এটা কত হবে দেখো, এই যে R2 আর R21 এরা একই দিকে রয়েছে, তাহলে R1 মাইনাস R2 হবে, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর তার মড স্কয়ার ইন্টু R12 তার ক্যাপ, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি ভেক্টর ফর্মে, সো দিস ওয়ান, রাইট? এটাকে যদি আমরা একটুখানি সিম্পলিফাই করি, Q1 Q2 ডিভাইডেড বাই R1 মাইনাস R2 ভেক্টর তার মডেড কিউব ইন্টু R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, রাইট? দেখো 4 নম্বর রাখলাম। সো এই যে 3 নম্বর ইকুয়েশন, আমি যদি 3 নম্বর ইকুয়েশন বা 4 নম্বর ইকুয়েশন কোনো একটাকে যদি আমি একটুখানি চেঞ্জ করি, দেখো ভালো করে তাকিয়ে দেখো, এখানে যদি এটা মাইনাস কমন নিই, মাইনাস কমন লিখে R2 মাইনাস R1 হয়ে যাবে না? তাহলে এখানে যদি একটা মাইনাস কমন নিতাম আমি, ইকুয়েশনটা ভালো করে তাকাও, 4/0 Q1 Q2 ডিভাইডেড বাই, তুমি বলবে ভাই এখানেও তো মাইনাস কমন নেবো আমি, নাও কমন, তাহলে এখানে কি হবে, R2 ভেক্টর হবে মাইনাস R1 ভেক্টর হবে, এখানে হোল মানে মড কিউব হবে। তো এই উপরে তো কিউব রয়েছে, আমরা যেরকম পড়েছিলাম যে সাপোজ R মাইনাস R1 বা R প্রাইম, আচ্ছা R1 মাইনাস R2 তার হোল কিউব রয়েছে, এখানে যদি মাইনাস কমন তাহলে মাইনাস আসবে, এরকম R2 মাইনাস R1 তার হোল কিউব, তাহলে এইটুকুনি হোল কিউব থাকবে, যেহেতু মাইনাসে মাইনাস ওয়ানের হোল কিউব মানে কত, মাইনাস আছে প্লাস আর মাইনাস ওয়ান হবে, রাইট? তাহলে এরকম তুমি বলো মাইনাস R2 মাইনাস R1 তার হোল কিউব, এটা হবে, এটা করা মানে এটা হবে। এইখানটা যদি তুমি বলো হ্যাঁ, তাহলে তুমি রং, কারণ এইখানে দেখো এটা ব্র্যাকেট, এটা কি পাবো, এটা মড, মড আর ব্র্যাকেটের মধ্যে পার্থক্য আছে। মড মানে কি ম্যাগনিটিউড, ভেক্টরে তোমরা পড়েছো না, এই জিনিসটা তো তোমরা পড়েছো অলরেডি। সাপোজ আর ভেক্টর, এটা মানে কি লেখো তুমি, সাপোজ এরকম লেখো, সাপোজ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ,
তাই না? তাহলে আর ভেক্টরের মড যখন না তখন তুমি কী লেখো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখো না? মড মানে এটা, বুঝতে পারলে? তাহলে মডের ভেতরে যাই থাকুক না কেন সবই প্লাস আকারে বেরোবে, কিউব থাকুক, টু দি পাওয়ার 4 থাকুক, হাজার থাকুক, কিছু না থাকুক, সবই কি প্লাস হবে? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এখানে কিন্তু ভুল করো না বাবা। তাহলে এখানে যদি মাইনাস কমন না তাহলে কী হবে, একটা মাইনাস সাইন থাকবে। সো মাইনাস সাইন যদি কমন হয় তাহলে মাইনাসটা আগে নিয়ে নিলাম, এখানে থাকবে দেখো R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এইবার একটুখানি 3 নম্বর ইকুয়েশনটা তাকিয়ে দেখো, R2 মাইনাস R1 ফাইন, R2 মাইনাস R1 হোল কিউব ফাইন, তাহলে এইটুকুনি মানে কত? সুতরাং F21 ভেক্টর ইকুয়াল টু এইটুকুনি মানে কত বাবা? F12। সো এটাই কি নিউটনের থার্ড ল, তাই না? এটাকে তুমি এদিক ওদিক করে দাও, কোনো অসুবিধা নেই। সুতরাং কি দেখতে পাচ্ছি আমরা, এটা কি নিউটনস থার্ড ল। তার মানে তোমরা কিন্তু কুলম্বের সূত্র থেকে নিউটনের থার্ড ল প্রমাণ করতে পারো। সুতরাং কুলম্ব সূত্র ইজ নাথিং বাট দ্য নিউটনস থার্ড ল, বুঝতে পারলে? সো নিউটনের থার্ড ল ছাড়া কিছুই নয় এটা। ওকে ফাইন, অসুবিধা নেই। তাহলে কুলম্বের সূত্র রিলেটেড জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখান থেকে কিন্তু আমাদের প্রবলেম করতে হবে, আমরা প্রবলেম আস্তে আস্তে করব, সো চাপ নেই। এখানে একটা কথা বলি, এখানে ইউনিট তোমরা অলরেডি বুঝে গেছো কুলম্ব হবে, কারণ চার্জের ইউনিট কুলম্ব হয়ে থাকে। ওকে, সো সেগুলো এক কুলম্বের ডেফিনেশন কী হবে না হবে সেই দিকে আমি যাচ্ছি না, সেগুলো তোমরা কি এই ফোর্সের ডেফিনেশন থেকে বলতে পারো যে যদি ধরো তোমার ফোর্সের ভ্যালু এক হয়, ডিস্টেন্স যদি সরি ফোর্সের ভ্যালু এক নয়, মানে জাস্ট এরকম তো হয় না জিনিসটা। এগুলো বললে অনেক কিছু বলা যায়। এফিক্যালে তুমি কি পাচ্ছ, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? ম্যাগনিচিউডটা এটা হয় ফোর্সের ম্যাগনিচিউড। দেখো Q1 Q2 যদি দুজনের চার্জ যদি সেম হয় তাহলে তুমি বলবে যে Q1 ইজ কিউ স্কোয়ার, রাইট? সো এরকম তুমি বলতে পারো আলটিমেট যে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। সাপোজ Q1 ইকুয়াল টু Q2 দ্যাট ইজ ইকুয়াল টু কিউ, এটা আছে। এবার দেখো এই যে কিউটাকে আমরা এক কলাম কখন বলতে পারবো, কিউ স্কোয়ার ইকুয়াল টু তুমি বলবে ভাই এফ ইন্টু 4πε0 ইন্টু আর স্কোয়ার, এটা রাইট? সো এইটাকে এইটুকুনে তাহলে এক হতে হবে, তবে কিউ এর মানটা এক হবে। তাহলে এইটা এক কখন হবে, তুমি বলবে যে ইফ আর আমি সাপোজ এসআই সিস্টেম বলছি, তাহলে 1 মিটার যদি হয়, মানে চার্জের মধ্যে সেপারেশনটা 1 মিটার। তুমি দেখো 4πε0 মান জানো, জানো অবশ্যই জানো, 1/4πε0 মান জানো, 4πε0 নয় মানে এটাও জানো, না জানার কিছুই নেই ভাই, ε0 মান জানলে পুট করলে হয়ে যাবে। এটা কত, 9 × 10⁹ হয়, রাইট? তাহলে 4πε0 মানে কত, তুমি ভাই এটা লিখবে। সুতরাং 4πε0 মানে 1/9 × 10⁹ এইটা। তাহলে ফোর্সের মানটা কত হতে হবে? সো দেন ফোর্স শুড বি 9 × 10⁹ যদি হয় তবেই তো কাটাকাটি করে সেটা 1 হবে। দেখো পুট করো তুমি কিউ স্কোয়ার ইকুয়াল, তুমি বলো এফ এর মান তুমি পুট করো, যদি এটা এত নিউটন যদি হয়, এত নিউটন না হলে পসিবল নয়, এত নিউটন ইন্টু 4πε0 মানে কত দেখলে তুমি, আচ্ছা ইউনিট লিখছি না, তাহলে সবগুলো ইউনিট লেখা উচিত। তাহলে এর মান তুমি দেখছো 9 × 10⁹, আর মানে বলছো তুমি 1 স্কোয়ার, এটা। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করো, কত আসছে বাবা, কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিনস কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে কিউ এর যে চার্জ, আমরা বলি না প্লাস মাইনাস হতে পারে কিউ এর চার্জ, এইটা কিন্তু তার একটা প্রমাণ। দেখো কিউ স্কোয়ার ইকুয়াল টু তুমি 1 পাচ্ছ, তাহলে কিউ ইকুয়াল টু কত হয়, প্লাস মাইনাস 1, ম্যাথামেটিক্স তো তাই বলে। তাহলে কিউ এর ভ্যালু প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তাহলে চার্জ দু ধরনের হয়, পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি আবার। তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ এক কুলম্ব, কারণ এটা কি কুলম্ব হবে, তাই নয় কি? বিকজ তুমি কি সবই এসআই সিস্টেমে করেছো, কারণ এখানে যে ফোর্সটা দেখেছো তুমি নিউটন, এখানে তুমি এর ভ্যালুটা দেখো, এটা তুমি মিটারে লিখেছো, এখানে ইউনিটটা তুমি লিখে দাও। ওকে,
এরা ইউনিটটা কত হয় বলো, নিউটন হয়, মিটার স্কোয়ার হয়, কুলম টু দি পাওয়ার -2 হয়, তাই না? এটা বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমরা কিন্তু বলতে পারো। ওকে, এইবার খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো, এটা দেখো, এই চার্জ, তাই না, চার্জগুলোকে তুমি ডিস্ট্রিবিউট করতে পারো। আচ্ছা, এটা বলার একটা কথা বলে নিই, কারণ যে ফোর্স তোমরা বলছো না, ফোর্সের একটা সূত্র হয়, সেটা তোমার সুপারপজিশন প্রিন্সিপাল অফ ফোর্স। আমি ডিরাইভ করবো না, জাস্ট থিওরামটা বলছি আমি, সুপারপজিশন প্রিন্সিপাল তোমরা নিজেরাই করতে পারো। সুপারপজিশন ফোর্স, কুলম ফোর্স, রাইট? সো সুপারপজিশন মানে কি? তোমরা এই শব্দের চ্যাপ্টারে পড়েছিলে না সুপারপজিশন মানে? মানে ধরো জাস্ট একটা ছবিতে দেখিয়ে দিই, সাপোজ আমি 3 ডাইমেনশনাল ছবি আঁকছি। ওকে, সো দিস ইজ আওয়ার এক্স, ওয়াই, এটা জি, এটা আমাদের অরিজিন। সাপোজ এখানে চার্জ পার্টিকেল ডিস্ট্রিবিউট রয়েছে এইভাবে, এখানে থাকবে, এখানে থাকবে, এভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে, রাইট? তাহলে এইটা হচ্ছে তোমার 1 নম্বর চার্জ পার্টিকেল, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা ith নম্বর, এটা n নম্বর, এরকমভাবে চলছে সব। এইবার আমি বলতেই পারি যে এই যে 1 নম্বর চার্জ পার্টিকেলটা রয়েছে, 1 নম্বর চার্জ পার্টিকেলটার ওপরে সমস্ত চার্জ পার্টিকেলের জন্য কতখানি ফোর্স কাজ করবে। তাহলে এর ওপরে এ একটা ফোর্স দেবে, এ ফোর্স দেবে, এ ফোর্স দেবে, এ ফোর্স দেবে, এ ফোর্স দেবে, তাহলে সবাই ফোর্স দেবে। তাহলে নেট ফোর্সটাই হচ্ছে তোমার কি, এই সুপারপজিশন প্রিন্সিপাল। তাহলে 1 নম্বর চার্জ পার্টিকেলটার উপরে যে ফোর্স দেবে, দেখো 2 নম্বর চার্জ পার্টিকেল একটা ফোর্স দেবে, সেটাকে সাপোজ আমি লিখছি 2 1। 3 নম্বর চার্জ পার্টিকেলটা ফোর্স দেবে, সেটা 3 1। আচ্ছা, এটা আমি কীভাবে লিখলাম দেখি, বলে দিই। এখানে বলছি আমি যে 1 নম্বরটার ওপরে ফোর্স দেবে, কে দেবে? 2 নম্বর দেবে। তাহলে যার ওপরে, সেটাকে আমি বললাম আমি শেষে লিখবো, তুমি শেষে লিখেছি, মিলছে জিনিসগুলো। এখানে একই রকম 3 নম্বর চার্জ পার্টিকেলটা 1 নম্বরটার উপরে ফোর্স দিচ্ছে, তাহলে এটা লিখবে। এরকমভাবে ডট 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 ডট, সাপোজ n নাম্বার অফ চার্জ পার্টিকেল রয়েছে, তাহলে n1 লিখবে। এটাই সুপারপজিশন প্রিন্সিপাল। এবার তুমি কি ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করে বসিয়ে দাও। এখানে তুমি 3 ডাইমেনশন ধরেছো, তাহলে কি অরিজিন থেকে প্রত্যেকটা চার্জ পার্টিকেলের ডিস্টেন্স তুমি পেয়ে যাবে। তাহলে 1 নম্বর চার্জ পার্টিকেলের ডিস্টেন্স কত হয় বলো, r1 ভেক্টর লিখবে। ওকে, 2 নম্বর চার্জ পার্টিকেল ডিস্টেন্স কত লিখবে তুমি, মানে পজিশন ভেক্টর r2 লিখবে। ওকে, তার মানে ধরো এই একটা, এই একটা, তাহলে তাদের মধ্যে সেপারেশন কতখানি, ভেক্টর ল কাজে লাগাও তুমি, তাই না? r2 মাইনাস r1 বা r1 মাইনাস r2। এবার তুমি যদি এই দিক বড় ডিরেকশন দেখো, মানে মেনলি যেহেতু 1 নম্বরের উপর, তাহলে কি এদিক বড়, সাপোজ যদি সেম চার্জ হয় তাহলে রিপেল করবে, তাহলে এদিক বরাবর হবে ডিরেকশন। তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু এটা লিখবে তুমি। সুতরাং ডিস্টেন্স আর ইকুয়াল তুমি বলতে পারো যে r1 মাইনাস r2, রাইট? এরকম সিমিলারলি সবার জন্যই পাবে তুমি r1 মাইনাস r3, r1 মাইনাস r4, এভাবে যাবে। তাহলে এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারো, কিছুই না, সিম্পল জিনিস। ওকে, আচ্ছা, জাস্ট থিওরামটা বুঝে নাও, তাহলে হয়ে গেল, আর কিছু নেই। এইবার নেক্সট যেটা করবো, খুব ইম্পর্টেন্ট, সেটা তোমার চার্জের ডিস্ট্রিবিউশন। সো ডিস্ট্রিবিউশন অফ চার্জ, ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ফার্স্ট চ্যাপ্টারে দেখবে বলেছিলাম আমি যে সারফেস চার্জ ডেন্সিটি, তাই না? ওই জিনিসগুলোই এখানে আমরা আরও ভালো করে শিখব। দেখো, ডিস্ট্রিবিউশন অফ চার্জ বলতে চার্জকে তুমি ডিস্ট্রিবিউট করছো। তুমি খাবার যেরকম পরিবেশন করা হয়, সেরকম চার্জকে তুমি পরিবেশন করছো। কেমন হতে পারে পরিবেশনটা? 3 ধরনের হতে পারে। 1, লিনিয়ার ডিস্ট্রিবিউশন, যেটাকে বলে থাকি আমরা জাস্ট মানে বাংলায় যদি বলি রৈখিক আধান বন্টন, বন্টন মানে ডিস্ট্রিবিউশন। সো লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ, linear distribution of charge. সেকেন্ড, মানে লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ মানে কি,
প্রত্যেকটি জিনিস আমরা আলোচনা করবো, চাপ নেই। কোনো একটা দড়ি রয়েছে এরকম, তাহলে এই দড়িটার উপরে চার্জ রয়েছে, পুরো দড়িটা পুরো চার্জড, বুঝতে পারলে? দড়িটার উপরে চার্জ, দড়ি মানে কি, এটা ওয়ান ডাইমেনশন হয়ে গেল, তাহলে দিস ইজ ফর ওয়ান ডাইমেনশন। এটা কি, এটা ওয়ান ডাইমেনশন। ওকে, সো সেকেন্ড বলছি আমি যে কি বললাম, যে সারফেস চার্জ ডেন্সিটি, মানে সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এটা কি হয়ে যাচ্ছে, এটা তোমার, এটা কিন্তু 2D হয়ে যাচ্ছে, বিকজ তুমি একটা সারফেস নিয়েছো, তুমি একটা এরিয়া ধরছো, তুমি এই এরিয়াটার উপরে তুমি চার্জগুলোকে কি ডিস্ট্রিবিউট করে দিয়েছো, এটা এরিয়া। দেখো এটা 2 ডাইমেনশন না, একটা এরিয়া মানে কি 2 ডাইমেনশন, একটা সুতো মানে কি 1 ডাইমেনশন, বুঝতে পারলে? 3 নম্বর তুমি বলছো ভলিউম, মানে আয়তন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ, আধান বন্টন। ভলিউম মানে কি বাবা, 3 ডাইমেনশন। ক্লিয়ার হয়েছে? এইটাকে তুমি বুঝতে পারো এরকম ভাবে, সাপোজ একটা ভলিউম কনসিডার করছি আমি, ম্যাচেস বক্স, তোমরা করেছো না দেশলাইয়ের বাক্স। সো এইখানে তুমি একটা এলিমেন্টারি বা এই যে ভলিউমটা, এই ভলিউমটার মধ্যে মানে ভলিউমটার ভেতরে সব জায়গাতে তুমি চার্জ ডিস্ট্রিবিউট করে দিয়েছো, ভেতরে ভেতরে মানে ঘরের ভেতরে তুমি চার্জ পুরো, মানে একটা সলিড জিনিস নিয়েছো তুমি, তার মধ্যে চার্জ ডিস্ট্রিবিউট করে দিয়েছো। তাহলে 3 ধরনের ডিস্ট্রিবিউশন পসিবল: লিনিয়ার ডিস্ট্রিবিউশন, সারফেস ডিস্ট্রিবিউশন, ভলিউম ডিস্ট্রিবিউশন। তো তিনটের জন্যই একটা করে চার্জ ডেন্সিটি পাবো আমরা। সো এর জন্য পাবো লিনিয়ার চার্জ ডেন্সিটি, এর জন্য লিনিয়ার চার্জ ডেন্সিটি, সেটাকে ল্যামডা দিয়ে লিখবো আমরা। এটার জন্য পাবো আমরা, যেহেতু লিনিয়ারলি ডিস্ট্রিবিউট করা হয়েছে চার্জ, আমি আস্তে আস্তে আসছি, চাপ নেই। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, মানে সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ, তার জন্য কী পাবো, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। ভলিউম, ভলিউমের জন্য রো পাবো আমরা, না আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করবো। এগুলো কি সব ডেন্সিটি, এগুলো কি মানে ডেন্সিটি মানে চার্জ পার ইউনিট ভলিউম, মানে লাইনের জন্য বলবো পার লেন্থ, এরিয়ার জন্য বলবো পার এরিয়া, ভলিউমের জন্য বলবো পার ভলিউম। সো চার্জ ডেন্সিটি এগুলো, ঠিক আছে? এগুলো কি সব চার্জ ডেন্সিটি। ওকে, করসপন্ডিং টু লিনিয়ার, সারফেস অ্যান্ড ভলিউম। ওকে, অসুবিধা নেই, এক এক করে দেখা যাক। সো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন মানে যেটা প্রথমে বললাম, আমি জাস্ট শর্ট ফর্মে লিখছি, লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ, এলডিসি। ওকে, জিনিসটা তাহলে ছবি এঁকে দেখাই। তাহলে এরকম একটা লিনিয়ার কোনো একটা সুতো রয়েছে, সুতোর মধ্যে চার্জ তুমি ডিস্ট্রিবিউট করে দিয়েছো। সাপোজ তুমি পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউট করে দিয়েছো, সো পজিটিভ চার্জ তুমি ডিস্ট্রিবিউট করে দিয়েছো, বুঝতে পারলে? তাহলে এর মধ্যে পজিটিভ টোটালটা চার্জ, সাপোজ বলছি আমি কিউ চার্জ রয়েছে, পজিটিভ কিউ চার্জ তুমি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছো। ওকে, ভালো করে বোঝো কথাটা। এটা আমি কেন করতে আসলাম, তাই না? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যে বলছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, কেন করতে আসলাম? দেখো আমরা যে কুলম্বের সূত্র বললাম, সেখানে কি বলেছিলাম বলো তো? একটা পয়েন্ট চার্জ রয়েছে, এই সাপোজ পয়েন্ট কিউ চার্জ হচ্ছে, পজিটিভ কিউ চার্জ। এর জন্য কোনো একটা পয়েন্টে তুমি যদি ধরো কিউ 2 চার্জ থাকে বা ইউনিট চার্জ থাকে, তাহলে তার উপর কতখানি ফোর্স সেটা আমরা ক্যালকুলেট করতে পারছিলাম, ফোর্স, রাইট? কিন্তু যদি এরকম পয়েন্ট চার্জ না হয়ে এরকম ডিস্ট্রিবিউশন ফর্মে থাকে চার্জ, তাহলে তুমি কি করে অ্যাপ্লাই করবে কুলম্বের সূত্র, সেই জিনিসটাই এখানে আমরা শিখব, বুঝতে পারলে? দেখো সাপোজ আমি ফোর্স দিয়ে দেখাই, যেহেতু ফোর্স আমরা জানি, এখনো পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডের কথা বলিনি, সো ফোর্স দিয়ে দেখাই। সাপোজ পি পয়েন্টে ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো এখানে তুমি ফোর্সের মানটা ক্যালকুলেট করতে চাইছো, বুঝতে পারলে? দেখো ভালো করে বোঝো। তাহলে এইখানে তো চার্জ ভাই এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে এইভাবে।
তাহলে এই পয়েন্টে ফোর্স কী করে বের করবো? কুলম্বের সূত্রে বলছে একটা পয়েন্ট চার্জের জন্য। সো আমি এটা ইন্টারেস্টিং মানে বুদ্ধি বের করলাম কি, এই যে লাইন ডিস্ট্রিবিউশন রয়েছে এর মধ্যে আমি একটা এলিমেন্টারি লেন্থ কনসিডার করলাম, খুবই এলিমেন্টারি লেন্থ, ডিএল এলিমেন্টারি লেন্থ কনসিডার করলাম। এই ডিএল লেন্থের মধ্যে সাপোজ কনসিডার করলাম যে ডিকিউ পরিমাণ চার্জ রয়েছে, টোটাল চার্জ কিউ। আমি বলছি এই যে এলিমেন্টারি লেন্থ তার মধ্যে বাবা ডিকিউ পরিমাণ চার্জ রয়েছে। কথাটা কি বোঝাতে পারছি আমি? দেখো পুরোটা লেন্থ সাপোজ এল, পুরোটা লেন্থ কত বলছি আমি? এল। ওকে, আমি এই পুরো এল লেন্থের মধ্যে খুবই একটা এলিমেন্টারি লেন্থ ডিএল কনসিডার করলাম। সো এলিমেন্টারি লেন্থ is dl. সো এই ডিএল এলিমেন্টারি লেন্থের উপর যে চার্জ কতখানি হবে, অ্যান্ড এলিমেন্টারি লেন্থের উপর যে চার্জ হবে, চার্জ অন ডিএল, অ্যান্ড এরকম বলতে পারি আমি চার্জ অন ডিএল ইজ সাপোজ ডি কিউ। আমি কনসিডার করলাম টোটাল লেন্থ হচ্ছে কি এল, টোটাল চার্জ কিউ। তাহলে ঐকিক নিয়ম দেখো তুমি, কারণ ঐকিক নিয়ম ছোটোবেলা থেকে আমরা করে আসছি না, ঐকিক নিয়ম থেকে আমি একটা ডেফিনেশনে চলে আসবো। বললাম যে এল লেন্থের মধ্যে কিউ পরিমাণ চার্জ রয়েছে, ভুল নেই, ঠিকই বলেছি আমি। টোটাল লেন্থ এল প্লাস কিউ পরিমাণ চার্জ রয়েছে, অসুবিধা নেই। আমি বললাম তাহলে ইউনিট লেন্থে কতখানি চার্জ রয়েছে, তুমি বলবে কিউ বাই এল, মানে একক দৈর্ঘ্যে কতখানি পরিমাণ চার্জ রয়েছে, কিউ বাই এল। ঠিক, কোনো অসুবিধা নেই, তাই না? এই যে একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ থাকে এটাকেই বলা হয়ে থাকে চার্জ ডেনসিটি, এটাকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা কি লিখলাম আমি, দেখো চার্জ পার ইউনিট লেন্থ, দিস ইজ কল্ড চার্জ ডেনসিটি। তাহলে এটা আমরা কি বলছি, চার্জ পার ইউনিট লেন্থ ইজ কল্ড লিনিয়ার চার্জ ডেনসিটি, রাইট? বা লাইন চার্জ ডেনসিটি বলতে পারো তুমি, লিনিয়ার অথবা লাইন চার্জ ডেনসিটি, যা খুশি। লিনিয়ার চার্জ ডেনসিটি, ক্লিয়ার হয়েছে? কথাটাকে আমি এরকমভাবে না বলে আবার এরকমও বলতে পারতাম। ডেফিনেশনটা আরেকটুখানি ফাইন করে দিই ডেফিনেশনটা। সো না, এরকমও বলতে পারি আমি। সুতরাং ল্যামডা লাইন চার্জ ডেনসিটি ইকুয়াল টু, আমি যদি ইয়ে ফর্মে লিখি, এলিমেন্টারি ফর্মে ডি কিউ বাই ডিএল বলতে পারি, তাই না? মানে এরকম বলছো তুমি মেনলি ডিএল লেন্থে ডি কিউ পরিমাণ চার্জ রয়েছে, তাহলে ইউনিট লেন্থে কতখানি রয়েছে, ডি কিউ বাই ডিএল, এটাও কি আমাদের ল্যামডা। তাহলে এটা আরেকটু মানে ফাইন ডেফিনেশন হয়ে গেল না? কেন ফাইন হলো? কারণ যদি তোমার ল্যামডা ধরো সাপোজ অ্যাজ আ ফাংশন অফ লেন্থ হতেই পারে, মানে হতে পারে ল্যামডাটা কনস্ট্যান্ট, হতে পারে ল্যামডাটা কনস্ট্যান্ট নয়, ডিস্টেন্স বাড়ার সাথে সাথে চার্জ ডেন্সিটির ভ্যালু বাড়ছে বা কমছে, বা এক্সপোনেনশিয়ালি মানে ইয়ে করছে, ভ্যারি করছে, হতেই পারে। তাহলে সেখান থেকে তোমাকে যদি বলে যে কতখানি চার্জ রয়েছে টোটাল লেন্থে বের করো, তাহলে কিন্তু তুমি ইন্টিগ্রেশন করে বের করতে পারবে। বুঝতে পারলে কথাটা আমার? মানে তাহলে এখান থেকে দেখো তুমি কি বলতে পারো, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি বলছো তুমি, ডিকিউ বাই ডিটি, ডিএল সরি, চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিএল, এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএল, রাইট? তোমাকে যদি বলে টোটাল চার্জ বের করো, তাহলে তুমি ইন্টিগ্রেট করবে, সিম্পল একদম ইন্টিগ্রেট করে দেবে ল্যামডা ইন্টু ডিএল। তাহলে এটা যদি তুমি ইন্টিগ্রেট করো তুমি এখানে টোটাল চার্জ পেয়ে যাবে। ওকে, এখানে ল্যামডাটা আমি জানি না কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট নয়, যদি কনস্ট্যান্ট হয় তাহলে বাইরে বের করে নিয়ে চলে আসবে, শুধুমাত্র ইন্টিগ্রেশন হবে এল এর ওপরে। যদি কনস্ট্যান্ট না হয় তাহলে ভেতরে থাকবে, তাই আমি এরকম ফর্ম বলতে পারি আমি। বোঝাতে পারছি বাবা? তাহলে ল্যামডাটা কি, চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি অথবা লাইন চার্জ ডেনসিটি, ঠিক আছে? সো এখান থেকে তুমি টোটাল চার্জও ক্যালকুলেট করতে পারো, ল্যামডা জানলে পরে তুমি টোটাল চার্জ ক্যালকুলেট করতে পারবে।
ওকে, ফাইন। তাহলে পরে আমাদের উদ্দেশ্য দেখো, আমাদের উদ্দেশ্য কিন্তু ফোর্স বের করা, যে পি পয়েন্টে ফোর্স দেখা। তাহলে এর জন্য এই ডিস্টেন্সটা আমি সাপোজ বলছি আর ডিস্টেন্স, ওকে, ডিস্টেন্সটা বলছি আমি আর ভেক্টর বা আর আর ডিস্টেন্স রয়েছে। তুমি দেখো এখান থেকে কী বলবে, যে ফোর্স যেটা হবে ডিএফ হবে নিশ্চয়ই, যদি ভেক্টর ফর্মে লেখো ভেক্টর লিখবে 1/4πε0 ইন্টু, এইখানে ধরো তুমি সাপোজ ইউনিট চার্জ রয়েছে, এখানে চার্জ কি রয়েছে, ইউনিট চার্জ, ইউনিট চার্জ রয়েছে। তাহলে তুমি কি লিখবে বলো, ওখানে তুমি কিছু চার্জ রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে ডিকিউ ইন্টু ইউনিট মানে 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার আর স্কোয়ার হবে, রাইট? এটা তুমি বলতে পারো। এইবার ডিকিউ মানে কত, এই যে দেখো ডিকিউ মানে কিন্তু আমি এখানে বলে দিয়েছি ল্যামডা ইন্টু ডিএল, তাই না? ল্যামডাটা কি, ল্যামডাটা লিনিয়ার চার্জ ডেন্সিটি। তাহলে এখান থেকে তুমি, আচ্ছা এখানে ডিরেকশনটা বলতে হবে তোমাকে, তো ডিরেকশনটা আর ক্যাপ লিখে দাও, আর ক্যাপ, রাইট? সুতরাং সরি, ডিএফ ইকুয়াল টু 1/4πε0, ডিকিউ মানে তুমি লিখবে ল্যামডা ইন্টু ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ক্লিয়ার হয়েছে? এটা তোমার ফোর্স আসবে, এটা এলিমেন্টারি ফোর্স, বাট আমাদের দরকার কি টোটাল ফোর্স, সো উই নিড টোটাল ফোর্স। তাহলে টোটাল ফোর্স পেতে গেলে কি করতে হবে বাবা, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে পরে শুধু ফোর্স দেবে, ওকে? তাহলে এটাকে শুধু আমরা এফ ভেক্টর ফর্মে লিখতে পারবো। তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, দেখো 1/4πε0 তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশন ল্যামডা ইন্টু ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, ওকে? এবার তোমাকে এখান থেকে সলভ করতে হবে। এখানে আমরা সলভ করবো না, কারণ আমরা এখানে আর আর এল তার মধ্যে রিলেশন এখনো পর্যন্ত সেরকম কিছু ইনফরমেশন নেই যেটাতে বের করতে পারবো। সো তোমাকে যখন প্রবলেম বলবে সেখানে দেখবে আর আর এল তার মধ্যে একটা রিলেশন রয়েছে, হতে পারে আর কনস্ট্যান্ট, হতে পারে এরকম একটা লাইন রয়েছে পুরো, তার জন্য এই পয়েন্টে বের করতে বলো। তাহলে কি এই ডিস্টেন্সটা তোমার কনস্ট্যান্ট হচ্ছে এইটুকুনি পয়েন্টের জন্য, তো ভ্যারি করছে, মানে প্রত্যেকটা পয়েন্টে ভ্যারি করবে। সো হতে পারে আর কনস্ট্যান্ট, হতে পারে আর ভ্যারি করছে, হতে পারে আর মানে অ্যাজ এ ফাংশন অফ এল হবে, বা আর আর এল এর মধ্যে রিলেশন পেতে পারো তুমি, বুঝতে পারলে? তাহলে সেই ফর্মুলাগুলো তোমরা ইউজ করে নিয়ে, এই টেকনিক ইউজ করে তোমরা কিন্তু বের করতে পারবে ফোর্সটা। এইখানে কিন্তু অবশ্যই এটা তোমার অ্যাজ আ মানে ইন্টিগ্রেশনটা হবে অন এল, এর উপর হবে। জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে মেন জিনিস এখানে কি বলতো, এই যে লিনিয়ার চার্জ ডেন্সিটি, এইটা এখানে মেন জিনিস, এটাই মেন কনসেপ্ট এখানটায়। এখানে ল্যামডা কনস্ট্যান্ট হতে পারে বললাম প্রথমে, আবার অ্যাজ আ ফাংশন অফ আর হতে পারে, অ্যাজ আ ফাংশন অফ এল হতে পারে, মানে চেঞ্জ করতে পারে, ভ্যারি করতে পারে, ওকে? এল ল্যামডা মে বি কনস্ট্যান্ট অর ভ্যারিয়েবল। সো যদি কনস্ট্যান্ট হয় তাহলে জাস্ট তুমি লিখে দেবে এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল, কারণ তাই তো দেখেছো তোমরা, কিউ বাই এল, ওকে? সো প্রবলেম যখন করো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। আশা করি যে এখন পর্যন্ত জিনিসগুলো ক্লিয়ার করতে পারছি। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, যে দাদা এখানে বুঝতে পারছি না, স্যার এখানে বুঝতে পারছি না, আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেগুলো কিন্তু বুঝিয়ে দেবো, চাপ নেই। সো সেকেন্ড আমরা দেখবো এখানে কি বলে, সারফেস চার্জ ডেন্সিটি, মানে সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ, এসডিসি লিখছি আমি। সারফেস মানে কি, এরকম একটা সারফেস রয়েছে, সাপোজ এরকম একটা সারফেস রয়েছে, এটা সারফেস, টোটাল সারফেস এস, এবং এখানে অন্য কালিতে দেখাই, এখানে প্লাস চার্জ রয়েছে, টোটাল চার্জের ভ্যালু আমি বলছি কিউ, বুঝতে পারলে? তাহলে এখানে টোটাল চার্জ কত রয়েছে, প্লাস কিউ পরিমাণ চার্জ রয়েছে। তোমাকে বললাম এই পি পয়েন্টে ফোর্স বের করো, একই রকম। তাহলে প্রথমে তুমি কি কনসিডার করবে, প্রথমে তুমি এখানে কনসিডার একটা এলিমেন্টারি এরিয়া, রাইট? এরিয়াটা হচ্ছে আমি এলিমেন্টারি এরিয়াটা ডিএ, এবং ডিএ এরিয়ার মধ্যে ডি কিউ পরিমাণ চার্জ রয়েছে। তাহলে এইখানে
তুমি বলবে এরকম ভাবে যে এস এরিয়ার মধ্যে কিউ পরিমাণ চার্জ রয়েছে, তাহলে ইউনিট এরিয়াতে কতখানি চার্জ থাকবে, কিউ বাই এস থাকবে। এটাকে তুমি সিগমা বলবে, সারফেস চার্জ ডেনসিটি বলবে, রাইট? কারণ চার্জ পার ইউনিট এরিয়া, এর ডেফিনেশনটা কি আসছে দেখো, চার্জ পার ইউনিট এরিয়া বা সারফেস ইজ কল্ড সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি, বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা বলবো সারফেস চার্জ ডেনসিটি সিগমা। তাহলে চার্জ পার ইউনিট এরিয়া। ওকে, সিমিলারলি তুমি বলতেই পারো যে সিগমা ইকুয়াল টু, একই রকমভাবে ইনফাইনাইটেসিমাল কেস যদি বলে আমরা, যে ডি কিউ বাই ডি এ বা এস, এখানে কি লিখেছি আমি, এ লিখেছি, আচ্ছা এস করে দাও, যেহেতু টোটাল সারফেসটাকে আমি এস দিয়ে লিখছি, তাহলে আমি এটাকে এস লিখে দিই, হ্যাঁ, সে অসুবিধা কিছু নেই। তাহলে সিগমা হচ্ছে তোমার ডি কিউ বাই ডিএস। ওকে, চার্জ পার ইউনিট এরিয়া, মনে থাকবে আশা করি জিনিসগুলো। এখান থেকে তুমি টোটাল চার্জ বের করতে পারবে, সিগমা ইন্টু ডিএস। এখানে একই রকম কথা, যে সিগমাটা কনস্ট্যান্ট হতে পারে অথবা ভ্যারিয়েবল হতে পারে। ওকে, সো এটাও তোমার কাছে ইম্পর্টেন্ট। সিমিলারলি তুমি এখান থেকে বললাম টোটাল চার্জ ক্যালকুলেট করতে পারো। সো কিউ, টোটাল চার্জ আমি আই থিঙ্ক ক্যাপিটাল কিউ লিখেছি, এখানে তুমি কিউ বা ক্যাপিটাল কিউ যা খুশি লেখো, মানে লিমিট পুট করে দাও, হয়ে যাবে তোমার। তাহলে এখানে তুমি লিমিট সিগমা ইন্টু ডিএস, এখানে এস এর ওপর হবে, রাইট? তাহলে এটা তোমার কি পাচ্ছ, তুমি টোটাল চার্জ তুমি পাচ্ছ, এটা তুমি টোটাল চার্জ পাচ্ছ। ওকে, এটা ইম্পর্টেন্ট। সো তুমি ফোর্স ক্যালকুলেট করতে চাইছো, একই রকমভাবে তুমি ফোর্স ক্যালকুলেট করবে। সো ফোর্স বলছে, যেহেতু তুমি ইনফাইনাইটেসিমাল মানে এলিমেন্টারি তুমি এরিয়া ধরেছো, তাহলে এলিমেন্টারি এরিয়ার জন্য এই পয়েন্টে কতখানি ফোর্স হবে সেটা তো দেখতে চাইছো। সাপোজ ডিস্টেন্সটা আর ধরে নাও, তাহলে তুমি বলবে 1/4πε0 চার্জ কতখানি বলো, ডি কিউ, এখানে ধরো ইউনিট চার্জ আছে, তাহলে 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স আর স্কয়ার, আর রেডিয়াস ভেক্টর আর ক্যাপ। ওকে, সো এখানে 1/4πε0 লিখে দাও, ডি কিউ মানে তুমি লিখছো সিগমা ইন্টু ডিএস ডিভাইডেড বাই আর স্কয়ার ইন্টু আর ক্যাপ। তুমি টোটাল ফোর্স চাইছো, ইন্টিগ্রেট করে দাও, তো 1/4πε0, এটাকে তুমি ইন্টিগ্রেট করো, সিগমা ডিএস বাই আর স্কয়ার আর ক্যাপ, এটা এস এর উপরে ইন্টিগ্রেট হবে। তাহলে এটাই তোমার কি ফোর্স দেবে। মেন জিনিস একটাই, সিগমা, সারফেস চার্জ ডেনসিটি, বুঝতে পারলে? চলে আসো নেক্সট, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে এরকম একটা ভলিউম রয়েছে, 3 ডাইমেনশন, এটা ভলিউম, রাইট? তাহলে এখানেও সাপোজ আমি ধরছি ভলিউম ভি, টোটাল চার্জ রয়েছে কিউ পরিমাণ, প্লাস কিউ পরিমাণ চার্জ রয়েছে। তাহলে চার্জটা কীভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে চার্জটা, এটা ভলিউম। ওকে, এবার আমি কনসিডার করছি এখানে একটা এলিমেন্টারি ভলিউম রয়েছে, এলিমেন্টারি একটা ভলিউম। বুঝতে পারছো কিনা জানি না, এখানে একটুখানি মুছে নিয়ে ভালো করে রাখি, এইটা। ওকে, একটা এলিমেন্টারি ভলিউম আমি এখানে কনসিডার করলাম। এই এলিমেন্টারি ভলিউম এটা কতখানি বলো, ডিভি, এর মধ্যে চার্জ রয়েছে ডি কিউ পরিমাণ। আমি এই পয়েন্টে ফোর্স ক্যালকুলেট করতে চাইছি, তাহলে এখান থেকে কতখানি ডিস্টেন্সে রয়েছে, সাপোজ আর ডিস্টেন্সে রয়েছে। ওকে, একই রকমভাবে তাহলে এখানে যে ভলিউম চার্জ ডেনসিটি রো, সেটা কি লিখবো বলো, চার্জ পার ভলিউম অথবা রো ইকুয়াল টু ডি কিউ বাই ডিভি, রাইট? এটা লিখতে পারি আমরা, চার্জ পার ইউনিট ভলিউম অথবা ডি কিউ বাই ডিভি। এখান থেকে তুমি ডি কিউ বের করতে পারো, সুতরাং রো ইন্টু ডিভি, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে,
এখান থেকে তুমি টোটাল চার্জ বের করতে পারো। তাহলে ইন্টিগ্রেট করবে তুমি, সুতরাং ইন্টিগ্রেট রো ইন্টু ডিভি, ভির উপর ইন্টিগ্রেট হবে। ওকে, অনেক সময় দেখবে হয়তো তোমাকে রোটা বলে দিল, এরকম একটা এক্সাম্পল তোমাকে বলতে পারি আমি, যে রো জিরো আর স্কোয়ার। ওকে, রো জিরো আর স্কোয়ার, তাহলে এখানে টোটাল চার্জ কতখানি হবে এরকম বের করতে বলতে পারে। ভলিউমটা সাপোজ এরকম ভলিউম, যে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, মানে একটা স্ফেয়ারের গল্প বললাম আমি সাপোজ তোমাকে, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রে তোমাকে বের করতে বললো টোটাল চার্জ কতখানি, তাহলে ইন্টিগ্রেট করে তুমি ক্যালকুলেট করতে পারবে নিশ্চয়ই। তুমি এটা করবে, করে আমাকে জানাবে কত আনসার আসবে। ওকে, আমাদের বের করতে হবে কি বলো তো, ফোর্স। সো ফোর্স কত হবে দেখো, এলিমেন্টারি ফোর্স ডিএফ হবে 1/4πε0, এখানে ডিকিউ চার্জ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, কারণ ইউনিট চার্জ এখানে রেখেছি আমি, এখানে রয়েছে কি ইউনিট চার্জ। ওকে, 1 কুলম্ব চার্জ রয়েছে। এখানে ডিকিউর ভ্যালু তুমি পুট করে দাও, সুতরাং 1/4πε0 রো ইন্টু ডিভি বলতে পারি আর স্কোয়ার আর ক্যাপ। সো এইখান থেকে তুমি টোটাল ফোর্স ক্যালকুলেট করতে পারো বাই টেকিং ইন্টিগ্রেশন। So we can write rho dv divided by r square into r cap. This is r cap caret. এটা ওকে, তাহলে এইভাবে তোমরা কিন্তু ফোর্স ক্যালকুলেট করতে পারো। চলো, অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেল ভিডিওটা, অনেক কনসেপ্ট রয়েছে, প্রত্যেকটা জিনিস ডিটেলে বলতে গেলে অনেকটা সময় লেগে যায়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা এই রিলেটেড প্রবলেম করব, তারপর আমরা ইলেকট্রিক ফিল্ডে চলে যাবো, ঠিক আছে। যেহেতু অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, অনেক কনসেপ্ট এখানে বলার ছিল, সেগুলো বলেছি আমি। সো ভিডিওটা তোমরা ভালো করে দেখো, দেখলে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আর এই রিলেটেড যেমনই প্রশ্ন আসুক না কেন, তোমরা মানে ইজিলি সলভ করতে পারবে, কোনো চাপ নেই। সো আমরা সলভ করবো প্রবলেম, অনেক প্রবলেম সলভ করবো, সো অসুবিধার কিছু নেই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও ভাই, আর তোমার বন্ধুর সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।